সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দশম গ্রেড দাবি নয়, এটি আমাদের অধিকার। এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে প্রাথমিক শিক্ষক সমাজ, বিশেষ করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সারা দেশের প্রাথমিক শিক্ষকরা কিন্তু দশম গ্রেড দাবিতে, অর্থাৎ সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড দাবিতে সোচ্চার। প্রতিদিনই চলছে মানববন্ধন, ফেসবুক সহ অনলাইন ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে চলছে আলাপ আলোচনা। আজ আমরা এখানেও এই দশম গ্রেডের দাবি নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষাআলো.com এর আজকের এই আলোচনায়। আজ আমাদের আলোচনার বিষয় দশম গ্রেড দাবিতে প্রাথমিক শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা। এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুইজন গুণী শিক্ষক। চাইলে আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন ও মতামত দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। নিশ্চয়ই আপনাদের দেওয়া প্রশ্ন এবং মতামত আমরা আমাদের অতিথিদের কাছে তুলে ধরবো এবং আমাদের সম্মানীয় শিক্ষক মন্ডলীও তারা তাদের আলোচনায় তুলে আনবেন। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন জনাব পঙ্কজ আইস, প্রধান শিক্ষক মাগুরা থেকে যুক্ত আছেন, এবং সহকারী শিক্ষক খায়রুন্নাহার লিপি ম্যাডাম যুক্ত আছেন ঢাকা থেকে। তো আমরা আলোচনার শুরুতেই আমি চলে যাব জনাব পঙ্কজ আইস স্যার। স্যার, আপনার কাছে আমি মূলত যে বিষয়টি জানতে চাই যে এই যে প্রাথমিক শিক্ষকদের মাঝে হঠাৎ করে দীর্ঘদিন ধরে দাবি চলে আসছে, তারপরও এবার যেভাবে দাবিটি উত্থাপন হচ্ছে সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কর্নার থেকে, আসলে এর আগে এইভাবে দেখা যায়নি। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যেটি জানার, আমাদের দর্শক শ্রোতারাও অনেকে জানতে চান যে এই যে প্রাথমিক শিক্ষক হিসেবে প্রধান শিক্ষকদের নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড যে দাবি, এটির যৌক্তিকতা সম্পর্কে যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরতেন স্যার। ধন্যবাদ সঞ্চালক সোহেল ভাইকে আমাকে আজকে শিক্ষার আলো এই পরিবারে যুক্ত করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় সহকর্মী হারুনা লিপিকে, আমার অন্যতম বক্তা আমার সঙ্গে আছেন আজকের এই লাইভ অনুষ্ঠানে, এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক বা আমার দর্শকদেরকে যারা আজকে এখানে শুনছেন। আপনাদের সবাইকে রাতে আমি আজকের এই লাইভ দেখার জন্য আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সত্য কথা, সুন্দর একটা প্রশ্ন করেছে, সঙ্গত কারণেই আহ প্রশ্নটা খুবই যৌক্তিক এবং বর্তমান সময়ের জন্য খুবই যুগোপযোগী। দেখেন, আহ প্রদত্ত পরিস্থিতিতে 5 আগস্ট পরবর্তী সময়ে যে মোটোটা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, তার মূল জায়গাটাই হচ্ছে বৈষম্য বিরোধী বা বৈষম্য নিরোধ কল্পে দেশকে একটা বৈষম্যবিহীন দেশ হিসাবে গড়ার যে প্রত্যয় বা গড়ার যে মনোভাব নিয়ে এই সরকারটি কাজ করছে, তারই একটা অনুষঙ্গ হিসাবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ এবং প্রধান শিক্ষকগণ আজকের এই আন্দোলনকে আরো বেশি যৌক্তিকভাবে তুলে ধরেছেন। দেখেন, প্রত্যেকটা আন্দোলনেরই শেষ পর্যন্ত যে রূপ পায় বা ফলাফল হয় তেমন কিন্তু না। কিন্তু আমাদের এই যে আন্দোলন, গত জুলাই বিপ্লব, যে মোটোটাকে সামনে নিয়ে এই মানুষগুলো এগিয়ে এসেছে, সেখানের মূল কথাটাই ছিল যে বৈষম্য মুক্ত একটা দেশ গড়া, বৈষম্য মুক্ত প্রতিষ্ঠানগুলোকে গড়া। এখন সরকারের 39টা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় সহ 41টা প্রতিষ্ঠানে নানাবিধ দপ্তরের মাধ্যমে রাষ্ট্র কার্য পরিচালনা করে থাকেন। সেখানে বস্তুত
সবাই মোটামুটি কম বেশি কাজ করে, কাজ করে দেশটাকে সামনের দিকে নিয়ে যায়। কিন্তু মূল ব্যাপারটাই হচ্ছে যে এই দেশটা গড়া কারিগর কারা? দেশের যে ভিত্তি, ইংরেজিতে একটা শব্দ আছে সিনটেক্স, অর্থাৎ গঠন। এই সিনটেক্সটা একের পর এক ইট দিয়ে যেমন আমরা বিল্ডিং তৈরি করি বা বাড়ি ঘর তৈরি করি, তেমনি ভাবেই এই দেশের উন্নয়নের জন্য এক একজন শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা সেই সিনটেক্স করে তুলি, অর্থাৎ তাদেরকে একটার পর একটা ইট দিয়ে গেঁথে তৈরি করি, একটা মালা তৈরি করি, একটা বিন্যাস তৈরি করি, যেটাকে আমি বলতে পারি যে আমরা তাদেরকে অ আ ক খ শিখাই, তাদেরকে ১ ২ ৩ ৪ শিখাই, তাদেরকে ABCD শিখাই, তাদেরকে আরবি হরফ শিখাই। প্রত্যেকটা জিনিসই কিন্তু তাদেরকে একজন সুযোগ্য মানুষ হওয়ার জন্য গড়ে তোলে। এখন মানুষ হওয়ার জন্য এই বিষয়গুলো আরো বেশি কাজ করে। সঙ্গত কারণেই এই যে মানুষগুলো যারা তৈরি করছে, এই যে কাদামাটির শিশু শিক্ষার্থীরা, এদেরকে নিয়ে কাজ করছে আমাদের শিক্ষক মন্ডলী। এখন এই শিক্ষক মন্ডলীদের যদি সমাজে, রাষ্ট্রে ভালোভাবে বেঁচে থাকার অবলম্বন না পায়, তাহলে কিন্তু তারা সঠিকভাবে কাজটা করতে পারে না। এখন বলবেন যে স্যার, আপনারা হঠাৎ করে এই দাবিটাতে কেন যাচ্ছেন? দেখেন, কোনো জিনিসই কিন্তু হঠাৎ করে নয়। ২০১৪ সালে ৯ মার্চ সাবেক প্রধানমন্ত্রীর একটা ঘোষণা ছিল, প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর গেজেটেড পদ। সেটা ১০ বছরেও কিন্তু বাস্তবায়ন করা হয়নি। যৌক্তিকভাবে ওই সময় থেকে যদি প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়িত হতো, আমাদের সহকারী শিক্ষক তো অটোমেটিক্যালি ১১ গ্রেডে আসতো। এটা তো পানির মতন ক্লিয়ার। আর সেই সময়ে যদি ১০ এবং ১১ থাকতো, তাহলে এখন নবম এবং দশমের যৌক্তিকতা নিয়ে আমাদের ফেসবুক লাইভ করা লাগতো না। আমরা এমনিতেই কিন্তু এই বিষয়গুলো এখন অন করতাম। আমরা ওই সময়তে কিন্তু স্ট্রেংথেনিং হতাম। এখন দেখেন যৌক্তিকতা কেন আছে। আপনি রাষ্ট্রের সবচেয়ে বড় ইউনিট, বড় অর্গানটাকে আলাদা রেখে অর্থনৈতিকভাবে, মানসিকভাবে বাদ রেখে আপনি কিন্তু দেশের উন্নয়ন করতে পারবেন না। এটা সম্ভব না। আপনি প্রাথমিক সেক্টরে কাজ করে ৪ লক্ষ সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক। আপনি এদের জীবনমান উন্নয়ন না ঘটিয়ে আপনি কিন্তু কোনোভাবেই পারবেন না। এখন আমি আসি সোহেল ভাই যৌক্তিকতার কথায়, যে যৌক্তিকতাটা কোথায়? দেখেন, আমাদের দেশে ৬৫,৫৫৬টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে আপনি দেখবেন কিছু প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে ৪+ থেকে শুরু করে ৫ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ তারা ৭টা শ্রেণীতে পাঠদান করে। আবার অনেক স্কুল আছে যেগুলো প্রাক প্রাথমিক থেকে শুরু করে ৫ম শ্রেণী পর্যন্ত ৬টা ক্লাস তারা অপারেট করে। আবার কিছু কিছু ক্লাস আছে, স্কুল আছে যারা কিন্তু ৪+ থেকে শুরু করে ৮ম পর্যন্ত পড়ায়। তার মানে ১০টা ক্লাস কিন্তু পড়াচ্ছে। আপনাকে আমি ৩-৪ ধারণা দিলাম। এবার আসি কেন অন্যদের থেকে আমাদেরকে আলাদা করে রাখছে। দেখেন, আমি কারোর সাথে তুলনায় যাচ্ছি না। আমি একটা রাষ্ট্রকে একটা জিনিস দেখাচ্ছি। হাই স্কুলগুলোতে ৬ষ্ঠ শ্রেণী থেকে তারা পড়ায় ১০ম শ্রেণী পর্যন্ত। মাত্র ক্লাস, মাত্র ৫টা ক্লাস। তাহলে ৫টা ক্লাস তারা পড়ায়, তাদের সহকারী শিক্ষকরা বেতন ড্র করে ১০ম গ্রেডের গেজেটেড পদে। অন দ্য আদার হ্যান্ড তাদের প্রধান শিক্ষক ৬ষ্ঠ গ্রেডে বেতন ড্র করে। তাহলে যারা ৫টা ক্লাস পড়াচ্ছে, অপেক্ষাকৃত বড় ছাত্রছাত্রী পড়াচ্ছে, তারা যদি ১০ম গ্রেড এবং ৬ষ্ঠ গ্রেড পেয়ে থাকে, তাহলে আমাদের এই ৩ সেগমেন্ট ৬টা ক্লাস, ৭টা ক্লাস এবং ১০টা ক্লাস করাচ্ছে, তারা কেন, কোন যুক্তিতে ১১তম গ্রেড আর ১৩তম গ্রেড পাবে? আমি এটা বুঝে পাই না। আমি কারা এই পলিসি মেকিং গুলো করে, আমি সোহেল ভাই আসলে বুঝতে পারি না।
আমি ছোট্ট করে একটা কথা বলে আমি শেষ করব, অন্য প্রশ্নে যাবেন আপনি। আপনি দেখেন, আমার মনে হয় কি জানেন, এই যে 4+ বাচ্চারা বা 5+ বাচ্চারা, এরাও যে একটা শ্রেণী, এরাও যে আমাদের একটা পরিপূর্ণ ক্লাসের মতন একটা শ্রেণী, এবং আমাদের একজন টিচারকে এখানে সবসময়ের জন্য এনগেজ করে রাখতে হয়, এবং এই বাচ্চাটাকে কিন্তু সবচেয়ে বেশি গাইড করতে হয়, কোলে পিঠে করে মানুষ করতে হয়। সেখানে কিন্তু আমার মনে হয় না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করে কি, আরে ভাই এটা তো আপনার 4 ক্লাসের ক্লাস, এটা তো আর ওই 5ম মতন ক্লাস না, প্রাক প্রাথমিক, এটা তো হেসে খেলে ওরা 2 ঘন্টা 2.5 ঘন্টা হেসে খেলে চলে যাবে। বিষয়টা কিন্তু এত সহজভাবে আপনার সরলীকরণ করার কোনো সুযোগ নেই। তবে আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে 10ম গ্রেড যে চাহিদা সহকারী শিক্ষকদের, এটা তাদের যৌক্তিক দাবি, এই সময়ের সঙ্গে এটা খুবই উপযোগী দাবি। ধন্যবাদ সোহেল ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আপনি ঠিক বলেছেন যে আসলে যৌক্তিকতা নিয়ে যে বিষয়গুলো তুলে ধরলেন, নিঃসন্দেহে একজন শিক্ষক 3য় শ্রেণীর মর্যাদায় কোনো ধরনের সুযোগ সুবিধা পেতে পারে না। কেননা জাতি গড়ার কারিগর, অর্থাৎ শিক্ষাকে যদি আপনার জাতীয়ভাবে তো দেখি, তাহলে জাতি গড়ার যে কারিগর তাদেরকে আপনি সম্মান না দিয়ে বা মর্যাদার স্থানে না নিয়ে এই জাতিকে ভালো কিছু উপহার দেওয়া আসলে কিন্তু সম্ভব না। তো স্যার আপনি থাকুন আমাদের সাথে, আমি আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে আমাদের খায়রুন্নাহ লিপি ম্যামের কাছে যেতে চাই। ম্যাম, আপনি শুনছিলেন পঙ্কজ স্যারের কথা, অর্থাৎ 10ম গ্রেড দাবি নিয়ে তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে যৌক্তিকতা তুলে ধরলেন। আমিও কিছুটা স্যারের সাথে মিল রেখে আপনার কাছে একই প্রশ্ন করতে চাই যে আসলে 10ম গ্রেড নিয়ে এত আলোচনা কেন? কি আছে এই 10ম গ্রেডে? যদি বিষয়টি একটু বলতেন। অনেক ধন্যবাদ শিক্ষার আলো.com কে। আসলে শিক্ষার আলো.com কে একটু উপস্থাপন করার দরকার আছে, কারণ শিক্ষার আলো.com আমি দেখেছি করোনাকালীন সময়টিতে তারা যেভাবে শিক্ষকদেরকে নিয়ে এবং জাতির ওই সংকটময় মুহূর্তে শিক্ষার আলো.com একটি ভিন্ন মাত্রার একটি প্ল্যাটফর্ম হিসেবে আমাদের শিক্ষকদের কাছে সর্বজন স্বীকৃত একটি প্ল্যাটফর্ম। এবং এই যে প্রাথমিক শিক্ষার এই ক্রান্তি লগ্নেও যে শিক্ষার আলো.com আবার নিজেকে হাত বাড়িয়ে দিয়ে নিজের মানসিক যে একটি প্রসারতা দেখালেন মারুফ সোহেল স্যার, আমি আপনার প্রতি প্রাথমিক শিক্ষা পরিবারের সকলের পক্ষ থেকে অবনত চিত্তে কৃতজ্ঞতা জানাই। আসলে 10ম গ্রেড নিয়ে কেন এত আলোচনা? আপনারা সকলেই জানেন যে আসলে আমরা প্রাথমিক বিদ্যালয়ের জীবনযাত্রা, শিক্ষকদের জীবনযাত্রার মানটা আসলে কিরকম। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আসলে সবসময় বলা হয় যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয় সেই অনুযায়ী আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে, সেই সনাতনী একটি জায়গায় আমাদেরকে আবদ্ধ করে রেখেছে যুগের পর যুগ। কিন্তু যখনই দেখছি যে বিভিন্ন সেক্টরে আমাদের সমযোগ্যতা সম্পন্ন মানুষগুলো তাদের দাবি আদায় করে নিয়ে যাচ্ছে, তারা 13তম থেকে বা আরো নিচু পর্যায় থেকে তারা অনেক গ্রেড পরিবর্তন করে একটি নির্দিষ্ট উন্নত জীবনযাত্রার জন্য যে গ্রেডটি দরকার এবং সম্মানের জায়গাটি যেটিতে আসীন হওয়া দরকার সেটিতে তারা পৌঁছে যাচ্ছে। শুধুমাত্র শিক্ষকদের বেলায় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে এই বিরাজালটিতে আবদ্ধ। তো আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে প্রতিটি জায়গায় হচ্ছে পরিবর্তন আসছে, সংস্কার আসছে। তো আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি যেহেতু এন্ট্রি পদ, তো সেই পদটিকে যদি একটি উন্নত একটি গ্রেডে আসীন করা যায়, তাহলে তার পরবর্তীতে তার উপরের মানুষগুলো তো সেইভাবে তারা চলে যাবে। তো আমাদের সহকারী শিক্ষকদের দাবি হচ্ছে আমাদের সহকারী শিক্ষকরা এখন যারা চাকরিতে যোগদান করছেন তারা সবাই মেধাবী এবং উচ্চতর ডিগ্রি সম্পন্ন মেধাবী ছেলেমেয়েরাই কিন্তু এই পেশায় নিয়োজিত আছেন। এবং এই যে তাদের যে নিয়োগ বিধি সংশোধনের নাম করে যে এখনো যে একটি প্রহসনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটি থেকে আমরা এবার এই যে আপনি বলছেন যে 10ম গ্রেড নিয়ে কেন এত আলোচনা,
আমি কিন্তু ১ বছর আগে ২১শে টেলিভিশনের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, একটি আমন্ত্রণে, ২১শে টেলিভিশনে শিক্ষকের মর্যাদা নিয়ে কথা। তো আমি কিন্তু সেখানে সেই সময় বাস্তবতার নিরিখে আমাদের প্রধান শিক্ষকগণ যেহেতু এখনো ১০ম গ্রেড তাদের বাস্তবায়ন হয়নি, আমি তারই নিরিখে আমি কিন্তু বলেছিলাম যে সহকারী শিক্ষকদের, আমাকে সঞ্চালক জিজ্ঞেস করেছিলেন যে আপনারা শিক্ষকদের কোন গ্রেডটি চান? আমি কিন্তু বলেছিলাম যে যেহেতু প্রধান শিক্ষকরা এখনো ১০ম গ্রেড পাননি, তো সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড আ আ দিলেও মানে দেয়া যেতে পারে। কিন্তু ১১তম গ্রেড তো দূরের কথা। সহকারী শিক্ষক তো যেখানে আছে সেখানেই। প্রধান শিক্ষকদেরই তো ১০ম গ্রেড এখনো বাস্তবায়ন হয়নি। তাইলে সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে যদি সংস্কার হয়, প্রতিটি জায়গায় যদি পরিবর্তন আনয়ন সম্ভব হয়, তাহলে কেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড চাইবে? সেই জায়গাটি আমি আপনার কাছে এবং পুরো আমাদের যারা নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন যে ১০ম গ্রেড সহকারী শিক্ষকরা কেন চাইবে না? প্রধান শিক্ষককে আপনারা ১০ম গ্রেড এখনো দিতে পারেননি। তাই বলে যে আপনারা প্রধান শিক্ষককে ৯ম গ্রেডে উন্নীত করতে পারবেন না, এমন কিন্তু কোন জায়গায় ধারাবাহিকতা বা কোন জায়গায় স্বর্ণাক্ষরে লেখা নেই যে প্রধান শিক্ষককে ৯ম গ্রেড দেয়া যাবে না কিংবা সহকারী শিক্ষককে ১০ম গ্রেড দেয়া যাবে না। মূলত সহকারী শিক্ষককে যদি ১০ম গ্রেড দেয়া হয়, তাহলেই কিন্তু প্রধান শিক্ষক ৯ম গ্রেড এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার প্রতিটি জায়গায় তারা ধাপে ধাপে চলে যাবে। তো আমাদের এই কারণেই মূলত সব জায়গায় আলোড়ন। যদি পরিবর্তন আনতেই হয়, যদি পরিবর্তন সম্ভবই হয়, যেহেতু সব জায়গায় পরিবর্তন সম্ভব, আমাদের সহকারী শিক্ষকদেরও ১০ম গ্রেড দিতে হবে। সেই জায়গাটিতে আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম নিশ্চয় আপনি আমার মতো আপনিও জানেন যে আসলে আপনাদের দাবি নিয়ে যখন সারা দেশে আপনাদেরই সহযোদ্ধা সহকর্মীরা সোচ্চার, ঠিক সেই সময়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী প্রধান শিক্ষকের একটি পদ সৃষ্টির কথা কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু আপনারা যখন ১০ম গ্রেড দাবি করছেন, কিন্তু সেই মুহূর্তে যদি আসলে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি হয়, তাহলে কি আপনাদের এই ১০ম গ্রেড দাবির ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হবে বলে আপনি মনে করেন? ১০ম গ্রেড প্রদানের অন্তরায় তো আছেই এবং সহকারী শিক্ষকদেরকে আরেকটি জাতাকলে ফেলে দেওয়ার একটি চিত্র। কারণ আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ২৪ বছর আমি কর্মরত আছি। ২৪ বছর পরে আমার সামনে যদি আরেকজন আসে সহকারী প্রধান হয়ে, তো আমি কোন জায়গাটায় থাকবো? আমি কোন জায়গাটায় আমি যাচ্ছি? তো সহকারী প্রধান শিক্ষক পদ আপাতত আমাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি প্রহসনমূলক পদ। কারণ হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে সহকারী প্রধান শিক্ষক পদটি সৃজন করাটা জরুরি না। আমাদের অনেক বিদ্যালয়ে এখনো শিক্ষকদেরকে ল্যাপটপ নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন অফিসের কাজ করতে হয়। আমাদের অফিস সহায়ক প্রয়োজন। তো সেখানে আমি আপনাকে একটি ছোট্ট উদাহরণ দেই। প্রত্যন্ত অঞ্চলের অনেক প্রাথমিক বিদ্যালয়ে ৫ জন কর্মরত শিক্ষক আছেন কিংবা ৪ জন কর্মরত শিক্ষক আছেন। তো সেখানে ৪ জন যদি সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক সহ যদি ৪ জন শিক্ষক থাকেন, তার মধ্যে যদি একজন থাকেন সহকারী প্রধান, তাহলে কি হলো? প্রশাসনিক জায়গায় ২ টি পোস্ট আটকে গেল। তাহলে পাঠদান কার্যক্রমে কয়জন থাকলো? ২ জন থাকলো। তো এটি আসলে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদটি কোন ধরনেরই এই মুহূর্তে আমরা সারা বাংলাদেশে সহকারী শিক্ষকরা, অধিকাংশ সহকারী শিক্ষকরা এবং প্রধান শিক্ষকরাও আমার মনে হয় চাচ্ছেন না যে সহকারী পদটি সৃষ্টি হোক। কিন্তু আমরা তো আসলে আলোড়ন তুলছি তো বিভাজিত হই। কারণ এই যে সহকারী প্রধান শিক্ষক পদটি যে চাই না, এটির জন্য কয়জন আমরা আন্দোলন করছি? আমরা একটি দল কিন্তু শক্তভাবে এটির জন্য কাজ করছি যাতে এই সহকারী পদটি, প্রধান শিক্ষক পদটি তৈরি হয়। আমি তো ব্যানার নিয়ে একদম নিজে প্রতিবাদ করেছি যে সহকারী প্রধান শিক্ষক পদটি চাই না। আমি জানি যে আমার এই মুহূর্তে এই জায়গাটি তৈরি হলে আমি খায়রুন্নাহার লিপি সহকারী প্রধান শিক্ষক হয়ে যাব, কারণ আমি অনেক সিনিয়র। কিন্তু আমার যে এই যে তরুণ মেধাবী শিক্ষক যারা ঢুকলেন, তাদের পদটি কোথায় আছে? তাদের কথা তো আমি তো আমার ব্যক্তি
চিন্তাটা করলে হবে না, আমার তো সামগ্রিক চিন্তা করতে হবে, সামগ্রিক দিকটা চিন্তা করে। আমি আপনাকে একটা উদাহরণ দেই। আমাদের এই যে সহকারী শিক্ষকরা যে 10ম গ্রেডের জন্য আন্দোলন করতেছে, এটি নিয়ে কিন্তু আমাদের অনেক শিক্ষকদের মধ্যে অনেক ধরনের কথাবার্তা শুরু হয়েছে যে সহকারী শিক্ষকদের কি 10ম গ্রেড দিবে? আরে কেন দিবে না? সহকারী শিক্ষকরা সারা বাংলাদেশে যদি আলোড়ন সৃষ্টি করে 10ম গ্রেড নিতে পারে, আপনারা 9ম গ্রেডে যাবেন, তাহলেই তো হলো। আমরা একটি জায়গায় তো আসলে আন্দোলনটা কিন্তু একটি জায়গায় নেই, আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আছি। তবে সহকারী প্রধান শিক্ষক পদটি এই মুহূর্তে আমাদের প্রাথমিক শিক্ষার জন্য একটি প্রহসনমূলক পদ। আমি জানি না পঙ্কজ স্যার আমার সাথে একমত হবেন কিনা। ধন্যবাদ। কিন্তু ম্যাডাম, প্রাথমিক শিক্ষকদের দাবি তো প্রাথমিক শিক্ষকদের, সেক্ষেত্রে আপনারা সহকারী শিক্ষকরা যখন আপনাদের নিজেদের বিষয়ে দাবি তুলছেন যে 10ম গ্রেড, ঠিক একই সাথে কিন্তু আপনারা সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকদের 9ম গ্রেড দাবিও করছেন। আবার যখন কোনো প্রধান শিক্ষক কে দাবির বিষয়ে কথা বলতে দেখছি, তখন তিনি যেমন আপনাদের 10ম গ্রেড অর্থাৎ সহকারী শিক্ষকদের 10ম গ্রেড দাবি করছেন, তখন তিনি কিন্তু প্রধান শিক্ষকদের 9ম গ্রেডও দাবি করছেন। তার মানে এই যে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের দাবির বিষয়ে সবই তো ঠিক আছে, তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে দেখা যাচ্ছে যে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের মধ্যে কিছুটা বিপরীতমুখী একটি ভাব। এটি কেন, কিভাবে আসলে? আমি মারুফ স্যার আপনাকে সেলুট জানাই, কারণ আপনি ভিন্ন একটি জায়গায় থেকেও প্রাথমিক শিক্ষা নিয়ে যে আপনার এই যে গবেষণালব্ধ যে তথ্যটা আপনি প্রকাশ করলেন, এটি চমৎকার একটি কথা। এবং আপনি কিন্তু আমাদের শিক্ষক, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিশ্চয়ই নয়, কিন্তু আপনি বাইরের একজন পর্যবেক্ষক হিসেবে আপনি চমৎকার একটি জায়গা ধরতে পেরেছেন। বর্তমান সময়ে আমরা কিন্তু, আপনি যে জিনিসটি বললেন যে আমাদের দাবি দেওয়া এক হলো, আমাদের মানসিক একটি যে বিভাজন, সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্পষ্ট। আপনার সঙ্গে আমি সহমত পোষণ করছি এবং এটি আমি বিশ্লেষণ করছি যে তাদের যে মানে আমাদের সাথে যে তাদের যে একটি বিভেদপূর্ণ একটা জায়গা এবং আমরা যে বিভাজিত, সেটি কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমরা সহকারী শিক্ষকরা কিন্তু সবাই লোগো ব্যবহার করছি। যে যেভাবেই হোক, যার পছন্দ মতো আমরা 10ম গ্রেড চাই। তো একদিন দেখলাম যে বিকেলের মধ্যে তারা প্রধান শিক্ষকরাও 10ম গ্রেড চাওয়ার একটি লোগো তারা দিলেন। তো লোগোর ভেতরের যে লেখাটা, এটি কিন্তু তারা চাচ্ছেন হলো তাদের যেই তারিখে ঘোষণা হয়েছে সেটির বকেয়া সহ বা জিও করানোর যে বিষয়টি, ওই বিষয়টি কিন্তু, এটি কিন্তু সাধারণ মানুষদের দৃষ্টিগোচর হচ্ছে না। তারা শুধু দেখছে সহকারী শিক্ষকরাও 10ম চাচ্ছে, প্রধান শিক্ষকরাও 10ম চাচ্ছে। এই যে একটি বিভাজিত রূপ, এটি কিন্তু চরমভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্পষ্ট। এবং আপনি আরো সুস্পষ্ট হবেন যে গতকালকে যে একটি প্রতিনিধি দল যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং আপনি জানেন যে গত কয়েকদিনের মধ্যে প্রাথমিক শিক্ষার মোটামুটি যারা শিক্ষক নেতৃত্বে ছিলেন সবাই সচিবালয়ে প্রবেশ করে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আলাদা আলাদা ভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন। কিন্তু গতকালকে পর্যন্ত যতটুকু জানতাম যে 10ম গ্রেডের জায়গাটিতে আমরা সবাই সোচ্চার ছিলাম। কিন্তু আপনারা সবাই দেখেছেন যে একজন প্রধান শিক্ষক তার অডিও বার্তার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তিনি তার স্বীকারোক্তিতে বলেছেন যে প্রধান শিক্ষকরা 10ম গ্রেডের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ এবং তারা দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হলে মাননীয় উপদেষ্টা মহোদয় তাদের আশ্বস্ত করেছেন 10ম গ্রেড দিবেন। তাহলে আমরা সহকারী শিক্ষকদের জন্য তারা আসলে কি নিয়ে গিয়েছিলেন গতকাল? তা এই যে বিভাজনের যে জায়গাটা, এই যে অস্থিরতা, এই যে বিচ্ছিন্নভাবে নিজেদের দাবি দাওয়াগুলো যে বিভিন্নভাবে উপস্থাপন করা, এই জায়গাটি কিন্তু আমাদের আসলে একটি অস্থির পরিবেশ তৈরি করে ফেলেছে। এবং সবকিছু মিলিয়ে প্রাথমিক শিক্ষাটা অস্থির, কারণ আমরা যে কি চাচ্ছি, আমরা আসলে সত্যি কথা বলতে একটি অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আছি। আমরা মুখে বলি এক, হৃদয়ে ধারণ করি আর। এই যে আমাদের শিক্ষকদের ভেতরে যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এবং এই অসুস্থ প্রতিযোগিতার কারণে সাধারণ শিক্ষক যারা, আমি আপনাদেরকে বলছি সাধারণ শিক্ষক বলতে যারা আসলে শিক্ষক নেতৃত্বে নেই, কিংবা যাদের শিক্ষক নেতৃত্বের দক্ষতা আছে কিন্তু নিজেদেরকে গুটিয়ে রাখেন, কিংবা সবকিছু মিলিয়ে যারা একজন মানে কি বলবো পর্যবেক্ষক হিসেবে একটি দল কাজ করছেন, সেই মানুষগুলো কিন্তু আসলে পিষ্ট হচ্ছেন। মূলত
সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের জায়গাটিতে যদি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, আপনি জেনে খুশি হবেন যে আমাদের কর্মকর্তারাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে যাচ্ছে যে 10ম গ্রেডের সপক্ষে, এবং শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ঠিক সেই মুহূর্তে সেই জায়গাটিতে এক মানে মুষ্টি কয়েকজন প্রধান শিক্ষক যারা শিক্ষক নেতৃত্বে আছেন, তারা আমাদের সহকারী শিক্ষকদেরকে মানে সমুদ্রের মধ্যে হাত ছেড়ে দিলে যেভাবে অকুল দরিয়ায় ভেসে যায়, ঠিক তেমনি একটি চিত্র এই যে প্রাথমিক শিক্ষায় কিন্তু এখন বিরাজ করছে। ধন্যবাদ মারুফ সোহেল স্যার। ধন্যবাদ ম্যাডাম, আপনি অত্যন্ত চমৎকার ভাবে বিষয়টি উপস্থাপন করলেন। আপনি থাকুন আমাদের সাথে, আমি আবারও আসবো। আমি এই মুহূর্তে যেতে চাই আমাদের শ্রদ্ধেয় পঙ্কজ স্যারের কাছে। স্যার, আপনি নিশ্চয় জানেন, যেহেতু আপনি প্রাথমিক শিক্ষার সাথে জড়িত, যে আসলে যে দাবিটি নিয়ে মূলত এই মুহূর্তে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের মাঝে প্রতিনিয়ত আলাপ আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লেখালেখি, এরই মাঝে কিন্তু প্রাথমিক শিক্ষকদের কয়েকটি টিম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা এবং সচিব মহোদয় এবং অধিদপ্তরেও কিন্তু ডিজি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ এবং কিছু টিম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে একদিকে সারা দেশের বিভিন্ন পর্যায় থেকে দাবিগুলো উত্থাপিত হচ্ছে, প্রতিনিয়ত মানববন্ধন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো সহ মিডিয়ায় লেখালেখি হচ্ছে, একই সাথে শিক্ষক নেতৃবৃন্দ বিভিন্ন টিম আকারে কিন্তু কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করছেন, দাবি দাওয়া পেশ করছেন, লিখিত আকারে উপস্থাপন করছেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন স্যার, দাবি আদায়ের ক্ষেত্রে? ধন্যবাদ সঞ্চালক মারুফ ভাইকে। আবারও যে আমাদের বাংলা একটা কথা প্রচলিত আছে যে চুন খেয়ে মুখ পড়ে দই দেখলে ভয় পায়। তো আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু এই অভিজ্ঞতা খুব বিটার এক্সপিরিয়েন্স। আমরা পদে পদে ঠকেছি এবং পদে পদে আমরা আমাদেরকে ঠকিয়েছে, পরিষ্কারভাবে ঠকিয়েছে। এবং আমার পূর্বতন বক্তা লিপি ম্যাডাম একটা কথা বলে গেলেন যে সহকারী প্রধান শিক্ষক পদ যদি তৈরি করা হয় তাহলে একটা স্টেয়ার তৈরি হবে। এই স্টেয়ার তৈরি হলে সেক্ষেত্রে আরো সমস্যার সৃষ্টি হবে। যেহেতু আমি প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘ সময় কাজ করছি না, সেহেতু আমি হয়তো বা বুঝতে পারছি না যে সহকারী প্রধান শিক্ষক পদের যৌক্তিকতা কতটুকু। এটা আমি যে একেবারে কিছুই বুঝছি না তাও কিন্তু না। তবে আমি দার্থহীন কণ্ঠে একটা কথা বলতে চাই, দেখেন প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু একসময় সরকারিভাবে অফিস সহায়ক নিয়োগ হয়েছিল, অফিস সহকারী যেটাকে আমরা ওই সময় বলতাম, এখন অফিস সহায়ক হয়েছে। পরবর্তীতে কি হলো, স্কুল থেকে তাদেরকে উঠায় নিয়ে চলে গেল কোথায়, উপজেলায়। আমার নিজে দেখা, আমাদের প্রায় 37,000 স্কুলে দপ্তরি কাম নৌশ প্রহরী আউটসোর্সিং এর মাধ্যমে নেওয়া আছে। অন্যান্য স্কুলগুলোতে কিন্তু বাকিগুলোতে নেওয়া হয় না। কারণ কি, মামলার কারণে। এই কথাটা কেন বলছি একটু পরে বলবো। তাহলে এই পদগুলো কিন্তু আমাদের স্কুলে আছে, কিন্তু দীর্ঘদিন যাবৎ রিক্রুটিং প্রসেসটা বন্ধ। কারণ আমাদের ডিপার্টমেন্টে মামলা রয়েছে অনেক, এই মামলার কারণে আমরা একটা হ্যাপাজার্ডের ভিতরে আছি। দুই হচ্ছে যে আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন বা আমার ব্যক্তিগত পরামর্শ আমি বলছি, আমি একটা কথা বলছি। তো আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন যে সহকারী প্রধান শিক্ষক পদ ক্রিয়েটের ক্ষেত্রে, আমি কিন্তু বলছি ক্রিয়েটের ক্ষেত্রে এটা আকরাম আল হাসান স্যার প্রথম উত্থাপন করে গিয়েছিল, আমি যতদূর জানি, আমার ভুল হতে পারে। কিন্তু একটা জিনিস দেখেন, যেহেতু আমি লিপি আপার কোট করে বলছি, যেহেতু প্রাথমিকে 9 সালে পদোন্নতির পরে 18 সালে লাস্ট চলতি দায়িত্ব দেওয়া হয়েছে এবং এদের এখনো কিন্তু পদোন্নতিকে এনশিওর করা হয় নাই। তারা কিন্তু ভারপ্রাপ্ত চলতি দায়িত্ব হিসাবে আছে, চলতি দায়িত্ব কিন্তু পদোন্নতি না, লেখা থাকে দেখবেন। তা যেহেতু
তারা চলতি দায়িত্ব পেয়ে সেই সহকারী শিক্ষকে আছে মাত্র 1500 টাকা দায়িত্ব ভাতা পাচ্ছে, যেখানে আমার সহকারী শিক্ষকরা 27 বছর 28 বছর 24 বছর চাকরি করে চলতি দায়িত্বের প্রধান শিক্ষক হচ্ছে, তাদের পদোন্নতিও এনশিওর হচ্ছে না। তখন তো তাদের মনের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করবেই, যারে ভাই এখন যদি হঠাৎ করে সহকারী প্রধান শিক্ষকের পদ ক্রিয়েট হয়, তাহলে আমি এই 25 বছর পরে চাকরি করে আমি কি আবার সেই সহকারী প্রধান শিক্ষক পদে যাব? তাহলে আমি প্রধান শিক্ষক কবে হব? আমার মনে হয় দিস ইজ দা প্রবলেম। কারণ আমাদেরকে তো ওইভাবে ঠকানো হয়েছে, আমাদের তো ওইভাবে বঞ্চিত করা হয়েছে, যার কারণে আমার মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। ওই যে আমি চুন খেয়ে আমার মুখ পুড়ে গেছে, আমার তো এখন দই দেখলে মিষ্টি দেখলে ভয় হচ্ছে। যারে সহকারী প্রধান শিক্ষকের পদ হইলে তো সহকারী শিক্ষকের পদ হইলে তো আমাকে এখানে রিক্রুট করবে। এখন সেই রিক্রুটের প্রসেসটা কি হবে? প্রসেসটা হয়তো বা আমাদেরকে ওরকম চলতি দায়িত্ব দেয় কিনা, নানান ধরনের সমস্যা আছে। আমি বলছি আমার ব্যক্তিগত কথা, এখানে কোনো স্লট করার কোনো প্রয়োজন নেই। এখানে যদি আমাকে কেউ বলে যে আমি সহকারী শিক্ষকদের পক্ষে কথা বলছি, আমি দালাল হিসাবে কথা বলছি, এ ধরনের মন্তব্য যদি পরবর্তীতে আসে, আই উইল ডিফাইন। আমি পরিষ্কার বলতে চাই, আপনি যদি সিস্টেমটাকে স্মুথ রাখতেন, আপনি যদি প্রাথমিকের বদলিটা পদোন্নতিটা স্মুথ রাখতেন, আজকে সহকারী শিক্ষকরা এই সহকারী প্রধান শিক্ষক পদ হওয়ার এন্ট্রিতে যাইতো না। তারা বলতো হ্যাঁ সহকারী শিক্ষকের পদ আমাদের প্রয়োজন, আমাদেরকে এটা দিতে হবে। কখন বলতো তারা? যখন তারা 8 বছর 9 বছর 10 বছর চাকরি করার পরেই পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক হয়ে যাচ্ছে। হওয়ার পরে সে দেখতেছে আরে ভাই আর 8 বছর চাকরি করলে আমি প্রধান শিক্ষক হয়ে যাচ্ছি। এই স্মুথনেস তো আপনি তৈরি করতে পারেন নাই। এটা তো আমাদের কাঠামোর প্রবলেম, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা। কিন্তু হঠাৎ যখন আমাদের শিক্ষকদের প্রধান শিক্ষক পদে আসার জন্য একটা কিউরিসিটি আসতেছে, একটা ভালো লাগা আসতেছে, তখন মাঝখানে একটা জটিলতা সৃষ্টি করা হচ্ছে। এই ক্ষেত্রে আমার একটা রাষ্ট্রের কাছে আমার একটা সাজেশন থাকবে, এটা এমন হতে পারে, হতে পারে আবার নাও হতে পারে, আমি জানি না পলিসি মেকাররা কি করবে। আমাদের IPMIS এ তো এরকম তথ্য আছেই যে যে সকল বিদ্যালয়ে, এটা আমি আমার প্রস্তাব বলছি, যে সকল বিদ্যালয়ে 1000-এর উপরে স্টুডেন্ট এবং টিচার সংখ্যা 15 জনের উপরে, আমি আবার বলছি যেসব বিদ্যালয়ে 1000 স্টুডেন্ট এবং 15 জন শিক্ষকের উপরে শিক্ষক, সেই সকল বিদ্যালয়ে একটা করে সহকারী প্রধান শিক্ষকের পদ ক্রিয়েট করতে পারে। এই তথ্য কিন্তু IPMIS এ আছে। এবং আমার জানা মতে অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে 15 জন 20 জন 30 জন শিক্ষক আছে। আমি বলছি এখানেও কিন্তু পলিসি মেকিং এর বিষয় আছে, যে আমি এই বিদ্যালয়গুলোতে আমি ক্রিয়েট করলাম, সেখানে সহকারী প্রধান শিক্ষক পদোন্নতিটা কিভাবে হবে, পদোন্নতি কিভাবে এনশিওর হবে। আমি লিপি আপার সঙ্গে একমত, আপনার 4 জন টিচার আপনি যেখানে 6 জন দিতে পারছেন না, 4 জন সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক মিলায় 4 জন, সেখানে আমি সহকারী প্রধান শিক্ষকের পদের কথা চিন্তা করি কিভাবে? হু আর দ্য পলিসি মেকার এরকম চিন্তা করে? আমি আমি আই ডোন্ট নো। আপনি যেখানে বেশি আছে সেটার জন্য আপনি চিন্তা করতে পারেন। এখন বলবেন যে এক স্কুলে সহকারী প্রধান শিক্ষক আছে আর এক স্কুলে সহকারী প্রধান শিক্ষক, আপনি তো ভাই সংস্কারের কথা বলছেন, আপনি তো এখানে বলছেন সংস্কারের কথা, তাহলে সংস্কারটা এরকমও স্ট্রাকচার্ড হতে পারে। সেক্ষেত্রে আপনি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 10ম গ্রেডে আমাদের সহকারী শিক্ষক রিক্রুট দেন, আপনি প্রধান শিক্ষকদেরকে 9ম গ্রেডে নিয়ে আসেন, আপনি শতভাগ পদোন্নতির ব্যবস্থা করেন, দেখবেন তখন মানুষের এই যে বলতেও ভালো লাগবে, তাদের আনন্দ লাগবে, তারা কাজ করতে আগ্রহী হবে। আমি বলছি, আমি আবার বলছি, সিস্টেমটাকে আপনি চেঞ্জ করেন। প্লাস্টার করা মানেই কিন্তু সংস্কার করা নয়। ধন্যবাদ স্যার। আপনি নিশ্চয়ই স্যার আপনাকে একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই এই বিষয়ে। সেটি হচ্ছে যে আসলে প্রাথমিক বিদ্যালয় গুলোতে এখন যে পরিমাণ আসলে ডিজিটাল বা অনলাইন ভিত্তিক কার্যক্রম আছে, বিশেষ করে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের উপরে দক্ষতা কিন্তু প্রত্যেক শিক্ষকের এক প্রকার থাকাই লাগে। এবং যে ধরনের কাজগুলো প্রতিনিয়ত শিক্ষকদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লাস বর্জন করে কিংবা বাসায় গিয়েও হঠাৎ করে দেখা যাচ্ছে যে 2 দিন বা 3 দিনের সময় দেয়,
সেক্ষেত্রে একজন শিক্ষক কিন্তু সারাদিন ক্লাস শেষে বা স্কুল করার পরে বাসায় গিয়ে আবার দেখা যায় যে একটি প্রতিষ্ঠানের সকল শিক্ষক কিন্তু আসলে অভিজ্ঞও না। সেক্ষেত্রে বারবার একটি কাজের জন্য দেখা যাচ্ছে যে একজন বা দুজন শিক্ষকের উপর কিন্তু প্রেশার পড়ে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদিও বলছি যে এখন ডিজিটাল যুগ এবং অনলাইন বা কম্পিউটারের বাইরে কোনো কার্যক্রম নাই, এবং প্রাথমিকে যে পরিমাণ কার্যক্রম উপবৃত্তি থেকে শুরু করে যে পরিমাণ কার্যক্রম অনলাইন ভিত্তিক বা কম্পিউটার উপর ডিপেন্ডেবল, সেক্ষেত্রে একজন সহকারী প্রধান শিক্ষক পদটি আগে নাকি একজন অফিস সহায়ক বা অফিস সহকারী বা আপনার কম্পিউটার অপারেটর পদটি আগে বলে আপনি মনে করেন? অসাধারণ প্রশ্ন, অসাধারণ। আমি আমি বর্তমানে আমাদের প্রাথমিক শিক্ষা যেভাবে ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগেছে, ইউ কান্ট ইমাজিন। আমাদের আইপিএমআইএস এ কাজ করতে হয়, আমাদের উপবৃত্তি নিয়ে কাজ করতে হয়, আমাদের সিআরভিএস এ কাজ করতে হয়, আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট, বিভিন্ন ধরনের তথ্য প্রতিদিন আমাদের কিন্তু উপজেলা অফিসে যাওয়া লাগছে বা আমাদেরকে পাঠাতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের কিন্তু শিক্ষকরা ওই কাজগুলো যখনই ধরে তখনই দেখবেন যে আমাদের যে সার্ভারটা সঠিকভাবে কাজ করে না। না করলে তখন আমরা আমাদের শিক্ষকদের একজনের জায়গায় দুইজনকে এনগেজ করি, তখন এক ক্লাস একসাথে করে দুইটা ক্লাস নিয়ে আসি, তখন আমাদের জন্য ক্লাস অপারেট করা খুব কঠিন হয়ে যায়। আবার সার্ভার ভালো যখন থাকে তখন দেখা গেল আমরা নেটওয়ার্ক পাই না, আমরা কাজ করতে পারি না। তবে এই কাজগুলো করার জন্য তখন আমাদের কি করতে হয়, আমি কিন্তু আপনাকে সিস্টেমেটিক বলছি, আমি কিন্তু প্রবলেমটা বলছি। দেখেন, তখন আমাদের অধিদপ্তর বা মিনিস্ট্রি থেকে আমাদের কিন্তু চিঠি দেওয়া আছে যে আপনাদের স্কুলের আইপিএমআইএস এর পাসওয়ার্ড কোনো দোকানে দেবেন না, আপনারা এই যে উপবৃত্তির কাজ এগুলো দোকান থেকে করাবেন না, আপনারা সিআরভিএস এর যে কাজ করছেন এগুলো আপনারা নিচেরা করবেন, আপনারা যে পাসওয়ার্ড গুলো এগুলো বাইরে ব্যবহার করবেন না। সঙ্গত কারণেই যখন স্কুলগুলোতে এত ধরনের প্রবলেম সৃষ্টি হয়, তখন একজন প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক বাধ্য হয়ে কিন্তু বাইরে যাওয়া শুরু করে। আমি কিন্তু আগেই বলছি যে বাধ্য না হয়ে কিন্তু কেউ যায় না। এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আকরাম আল হাসান স্যারের একটা কথা বলি। স্যার একটা কথা বলেছিলেন যে স্কুলে আমি অ্যাকাউন্টেন্ট নিয়োগ করব, প্রত্যেকটা স্কুলে একটা হিসাব রক্ষক রাখবো। কারণ কি, যে আমাদের যে স্লিপের টাকা দেওয়া হয় এই স্লিপের টাকার একটা ভালো হিসাব করতে পারবে। আমি মানে খুব স্যারকে বিনয়ের সাথেই বলছি আজ 4-5 বছর পরে, স্যার আমরা স্লিপে টাকা পাই সর্বোচ্চ 1 লাখ আর মিনিমাম 50,000, কিছু কিছু স্কুল 70,000 টাকা। আপনি যদি 15,000 টাকা বেতনে একজন করে অ্যাকাউন্টেন্ট প্রত্যেকটা স্কুলে রাখেন, তাহলে একজন অ্যাকাউন্টেন্টের পিছনে আপনার প্রতি বছরে প্রায় 2.5 লাখ টাকার উপরে খরচ। স্যার 50,000 বা 60,000 বা 1.5 লাখ টাকার হিসাব রাখতে একজন অ্যাকাউন্টেন্ট রাখা কি কি যৌক্তিকতায় স্যার এটা প্রস্তাবনা বা আপনি হঠাৎ করে বলেছিলেন? আমি আজকের এই ইয়ের মাধ্যমে আসলে একটু জানতে চাই যে কেন এটা বলেছিলেন। হ্যাঁ, যৌক্তিক কোশ্চেন। আমাদের প্রতিটা স্কুলে এখন কম্পিউটার অপারেটর অথবা অফিস সহকারী খুবই দরকার, এবং অফিস সহকারী নেওয়ার ক্ষেত্রে তাদের অবশ্যই কম্পিউটারে পারদর্শী হতে হবে। এই পদটা ক্রিয়েট করাটা খুব 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 ভাবে দরকার। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত চমৎকার ভাবে বললেন। আমি এবার আবারও আমাদের খায়রুন্নাহার লিপি ম্যামের কাছে যেতে চাই। ম্যাম, আপনি শুনছিলেন পঙ্কজ স্যারের প্রত্যেকটি কথা। তো আসলে আপনাদের প্রাথমিক শিক্ষকদের মাঝে এই যে 10ম গ্রেড বা বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, সেখানে একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে আসলে আপনার প্রথম এবং প্রধান এই মুহূর্তে চাওয়াটা কি? আপনাদের বৈষম্য নিরসন, এবং বৈষম্য নিরসনকে যদি আমি অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে প্রথমত আপনার মর্যাদার লড়াই, অর্থাৎ আপনার মর্যাদা যদি না থাকে তাহলে কিন্তু আপনি অন্যান্য সাইটগুলো আপনার যুক্ত হলেও কোনো লাভ নেই। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের সহকারী শিক্ষকদের 3য় শ্রেণীর যে মর্যাদা বা বেতন দেওয়া হয়, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে 10ম গ্রেডের যে দাবিটি, সেটি নিঃসন্দেহে আপনাদের অনেক কর্মকর্তাও কিন্তু ফেসবুকে পোস্ট দিয়েও আপনাদের সাথে সহমত পোষণ করছেন। তো এখন যখন বিশাল একটি চাওয়া, অর্থাৎ 10ম গ্রেড বাস্তবায়ন, এটি শুধু মুখে বললেন
মানববন্ধন করলেন, কিছু স্মারকলিপি দিলেন আর বাস্তবায়ন হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা নয়। তো এই একটি দাবি, একটি যৌক্তিক দাবি উপস্থাপন করতে গিয়ে যখন অনেকগুলো সম্পূরক বা ছোট ছোট দাবি সেখানে একসাথে জুড়ে দেওয়া হয়, তখন মূল দাবিটি কি আপনার হালকা হয়ে যায় কিনা, এই প্রশ্নটি কিন্তু আপনাদের প্রাথমিক শিক্ষকরা অনেকে তুলছেন। আপনি কি বলবেন? হ্যাঁ, চমৎকার কথা বলেছেন মারুফ স্যার। আমি তো আপনাকে শুরুতেই বলেছি যে আমি 1 বছর আগে কিংবা 1 মাস আগে আমি যেই জায়গাটিতে ছিলাম, বর্তমানে কিন্তু আমি সেই জায়গাটিতে নেই। কারণ আমার কাছে এখন মনে হয়েছে যে 10ম গ্রেডের কোনো বিকল্প নেই। শত্রু মিত্র মানে এই জায়গাটিতে 10ম গ্রেড মানে আমরা প্রাথমিক শিক্ষা মানেই হচ্ছে সহকারী শিক্ষকরা, আমরা 10ম গ্রেড, প্রধান শিক্ষকরাও চান যে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন হোক। হয়তো খুব কম সংখ্যক শিক্ষক, প্রধান শিক্ষক চান না যে সহকারী শিক্ষকরা 10ম গ্রেড পান। যারা চান না, দেখেন পঙ্কজ স্যার একজন নন ক্যাডার থেকে নিযুক্ত প্রধান শিক্ষক, তিনিও কিন্তু আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড চাওয়াটাকে যৌক্তিক বলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তার নিজের অবস্থা জানান দিচ্ছে। এটি কি পঙ্কজ স্যার তো নিঃসন্দেহে আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন এবং তার নিজের অবস্থানটি প্রকাশ করছেন। কিন্তু মুষ্টিমেয় কিছু প্রধান শিক্ষক যে চান না, সেটিও তাদের মনোভাব, তাদের কথাবার্তা, তাদের আক্রমণাত্মক শব্দ চয়ন থেকে আমরা বুঝতে পারি। তো আপনাদের প্রধান শিক্ষক যারা চান না যে সহকারী শিক্ষকরা 10ম গ্রেড পাক, তারা ভুলে আছেন। আপনারা ভুলে আছেন এবং ঘুমের ঘোরে আছেন। কারণ সহকারী শিক্ষক হচ্ছে সারা বাংলাদেশে কত, মানে সারা বাংলাদেশে সহকারী শিক্ষকই তো সবচেয়ে বেশি নাকি? তো সহকারী শিক্ষকরা যদি জাগরণ তৈরি করে তাদের কাদের উপরে, আপনারা পেয়ে গেলেন। আর আপনারা এইদিকেও ভালো থাকলেন যে আমরা আসলে চাই নাই, আমরা এমনি এমনি পেয়ে গেছি। আসলে সকলে যদি সক্রিয়ভাবে এই দাবিটি বাস্তবায়নে, যারা পিছিয়ে থাকবে থাকবে, কিন্তু মূল যারা অংশীজন প্রাথমিক শিক্ষার সহকারী শিক্ষকরা, তারা কিন্তু জেগে উঠেছে। হারুন নাহার লিপিকে যারা অপছন্দ করে তারাও জেগে উঠেছে, আরেকজনকে যারা অপছন্দ করেছে তারাও জেগে উঠেছে। আমাদের এখন মানে এমন অবস্থা মাঠ পর্যায়ে যে আমাদের সবার বাবার নাম এক, মার নাম এক, 10ম গ্রেড। আমরা বাবা মার নাম ভুলে গেছি। আমরা আপাতত আমাদের বাবা মার নাম হচ্ছে 10ম গ্রেড। এটি সহকারী শিক্ষক এবং প্রাথমিক শিক্ষার একটি অংশ বাদে প্রধান শিক্ষকরা আমাদের সাথে, যারা সুশীল, যারা আসলে শিক্ষা নিয়ে ভাবে, তাদের মগজে মননে যে সহকারী শিক্ষকরা যদি 10ম গ্রেড আদায় করতে পারে, আমরা প্রধান শিক্ষকরাও লাভবান হব। কর্মকর্তারাও ভাবছেন যে ওদের জীবনযাত্রার মান উন্নত হলে আমাদেরও জীবনযাত্রার মান উন্নত হবে। তো সুতরাং আমি বলবো যে অন্তরায় যারা ভাবছেন তারা ভুলে আছেন, আর আমরা সহকারী শিক্ষকরা জেগে উঠেছি। আমরা মাঠ পর্যায়ে উত্তাল আছি। আপনি জানেন যে বিভিন্ন জায়গায় একটা মানে কথা বলি, বিগত সময়ে আমরা দেখেছি নেতা আন্দোলনের ডাক দেন, আর মাঠ পর্যায়ে সকলে সেই নেতার আহ্বানে সাড়া দেন। আর এবছর প্রাথমিক শিক্ষায় কিন্তু একটি ভিন্ন চিত্র আপনি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না। প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি উপজেলায় মানববন্ধন কর্মসূচি হচ্ছে, কিন্তু কোনো নেতার কোনো আহ্বানে না। তারা নিজেরাই নেতা হয়ে গিয়েছেন, তারা নিজেরাই তাদের মানববন্ধন কর্মসূচি পালন করছেন, তারা স্মারকলিপি পেশ করছেন এবং নিজেদের 10ম গ্রেড বাস্তবায়নে, নিজেদের মর্যাদা লড়াইয়ে তারা নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছেন। এই যে একটি জাগরণ, এই যে একটি বিপ্লব প্রাথমিক শিক্ষা, এটি সারা বাংলাদেশের একটি নজিরবিহীন ঘটনা। এবং এই আন্দোলন, এই লড়াই এবং এই মর্যাদার লড়াই চলবে এবং এই জায়গা থেকে একজন শিক্ষকও বিচ্যুত হবে। ধন্যবাদ। ম্যাডাম, প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকরা নতুন একটি স্লোগান গত কয়েকদিন ধরে তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি নিজেই একটি সংগঠন এবং আমি আমার নেতা। এখন প্রশ্ন হলো
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকরা তাদের নিজ নিজ ফেসবুক আইডি এবং গ্রুপগুলোতে লেখালেখি করছেন যে এই যে দশম গ্রেড দাবি বা বিভিন্ন সময়ে শিক্ষকরা যে দাবি করেন, সেখানে শিক্ষকদের অনেকগুলো সংগঠন থাকার কারণে কিন্তু বিভিন্ন সময় তারা দাবি থেকে বঞ্চিত হন, বা দাবির প্রাপ্তির ক্ষেত্রে যে ঐক্যমত দরকার সেটির ঘাটতি দেখা দেয়। এখন এবারের আন্দোলনে, এবার তখন আপনারা দশম গ্রেড নিয়ে আন্দোলন করছেন বা মানববন্ধন করছেন, তখন একটি বিষয় দেখা গেছে, সেটি হচ্ছে যে সকল পর্যায় থেকে সকল শিক্ষকরা কিন্তু দাবি তুলছেন যে সমস্ত সংগঠনগুলোকে এক হওয়ার এবং একত্রিত ভাবে এই যৌক্তিক দাবিটি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার। এবং আমরাও কিন্তু দেখছি যে আসলে শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু বারবার বিভিন্ন স্থানে আমরা ডিজি অফিসেও দেখেছি যে মিটিং করতে একত্রিত হওয়ার জন্য, যে সকল সংগঠন মিলে। এবং গতকাল মনে হয় যে আপনার সচিবালয়ে কিন্তু অনেকগুলো সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু একসাথে গিয়ে দাবি উপস্থাপন করলেন। এত কিছুর পরেও কি ঐক্য হলো? কি অবস্থা? না 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 না, আপনি একজন ভালো বিচক্ষণ, মানে এত ভালো একজন বিচক্ষণ ব্যক্তিত্ব, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা এত সুদৃঢ়, আমি আপনার কাছে সেলুট। ঐক্যর নামে যে অনৈক্য চলছে প্রাথমিক শিক্ষায় ভয়ঙ্কর, কিন্তু সাধারণ শিক্ষকরা কিন্তু সম্পূর্ণভাবে ঐক্য। আর সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, যাদেরকে আমরা এখন আর নেতৃবৃন্দ হিসেবে, গতকালকে থেকে আমরা টোটালি মানসিকভাবে আমরা যারা সুশীল শিক্ষক সমাজ আছি, তারা তাদের জায়গাটা আমরা সুস্পষ্ট হয়ে গিয়েছে, এবং তাদের নিয়ে আমাদের আর এখন ভাবনার কোনো জায়গা নেই। আমরা সাধারণ শিক্ষকরা আমরা অনেকদিন ধরে তাদেরকে আহ্বান জানিয়েছি, তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তাদের অবস্থা কি? তারা ঐক্য হচ্ছে, ঐক্য যে একদম হচ্ছে না তা কিন্তু না। তারা ঐক্য হচ্ছে কিভাবে? মানে অতি সন্ন্যাসীতে যে গাজন নষ্ট, তারা হচ্ছে তাদের যে সমমনা, যেমন সহকারী প্রধান শিক্ষক যারা চায় তারা একটি গ্রুপ, যারা প্রধান শিক্ষকদেরকে আবার একটু লিয়াজো করছে তারা একটি গ্রুপ, কিন্তু মূল যে দশম গ্রেড যে চাওয়াটা, সেটি শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সেই চাওয়াটার অবস্থা হচ্ছে ক্ষীণ, সেই সূচক নিম্ন গতির। এটি আমি সততার সাথে বলতে চাই। আর যারা ঐক্য চান সংগঠনের বিভিন্ন, যেমন আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন কিনা হাসিমুল ফারুক, এই যে ডলার স্যার, যে উনি কিন্তু একটি মানে বড় একটি সংগঠনের কিন্তু সাংগঠনিক একটি পর্যায়ে আছেন, তিনিও কিন্তু বলেছেন যে আমি দশম গ্রেড সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন চাই। তার মানে কি ভিন্ন ভিন্ন সংগঠনের থেকেও সহকারী শিক্ষকরা কিন্তু দশম গ্রেডের পক্ষে অবস্থান করছেন, কিন্তু আমরা তো একটি জায়গায় সমবেত হতে পারছি না। এখানে কি হচ্ছে? এই যে স্যার আসছেন আবার মেধাবী শিক্ষকদের ধরে রাখতে শিক্ষার মান উন্নয়নে সহকারী শিক্ষকদের 10 গ্রেড বাস্তবায়ন সময়ের দাবি, তো তিনি তো মূলত সত্যি কথাটাই বলেছেন। তো এরকম যারা সুশীল আছেন শিক্ষক সংগঠনের সাথে, তারা যদি বেরিয়ে এসে এই দশম গ্রেড বাস্তবায়নের জন্য যদি কাজ করে, দশম গ্রেড বাস্তবায়ন আমাদের কিন্তু সন্নিকটে, কিন্তু আমাদের এই জায়গাটা সুবিন্যস্ত ভাবে এই জায়গাটিতে আপনারা তো সবাই জানেন যে নেতৃত্ব ছাড়াই যে কোনো জিনিস করা সম্ভব যদি সবাই সম্মিলিত থাকে। তো আমরা সারা বাংলাদেশে এক নেতাকে যদি হটানো সম্ভব হয়, তাইলে এইরকম 14 নেতা বিচ্ছিন্ন ভাবে 14 জন 15 জন, আপনি অবাক হবেন। আপনি দেখেছেন কিনা যে সচিবালয়ে যাওয়ার যে একটি গেট পাস, সেখানে 9 জন সভাপতি, একজন সম্পাদক, তো একজন সম্পাদক আর হচ্ছে 9 জন সভাপতি। তো একটি প্রাথমিক বিদ্যালয়ে কিভাবে সম্ভব যে এতগুলো, আরো তো কিছু ঢুকেছেন পরে, তো একটি চিঠিতে যদি আসতো তাইলে বোঝা যেত যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় কতজন সভাপতি আছে। এটি কিন্তু একজন সাধারণ শিক্ষক হিসেবে লজ্জা, কারণ আপনার যদি একটি নেতা থাকে এবং সেই নেতা যদি নির্বাচিত নেতা হয়, সকলের কাছে কিন্তু তার গ্রহণযোগ্যতাও থাকে, এবং যখন অফিস আদালত বলেন বা কোথাও গিয়ে যদি দাবি পেশ করা হয়, সেটি কিন্তু সেইভাবে শক্তভাবেই সেটি উপস্থাপন হয়।
কিন্তু আমাদের চিত্রটা কি দেখেন, আমরা ভিন্ন ভিন্ন ভাবে বিচ্ছিন্ন ভাবে, আমি নেতা, আরেকজন নেতা, আরেকজন নেতা, আরেকজন নেতা, এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের দাবি দাওয়া গুলো কিন্তু মানে সকলের কাছে একটা হাস্যকর এবং গ্রহণযোগ্য মানে হওয়ার কোনো সুযোগ নেই। তো আমি যেটি বলবো, দশম গ্রেডের জন্য যে আমাদের যে এখন সক্রিয় অবস্থান, এই জায়গাটিতে সারা বাংলাদেশের শিক্ষকদের যদি সুসংগঠিত করে, শুনেন, সুসংগঠিত করে নেতৃত্ব দিতে কিন্তু 14 জন মানুষ লাগে না। যে কোনো একজন মানুষকে নির্বাচিত করে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষক, নিরপেক্ষ একজন শিক্ষক, কিন্তু তিনি কোনো সংগঠন করেন না, তিনি বিগত দিনে কোনো ধরনের কোনো কার্যক্রমে নেই, সেরকম একজন অভিজ্ঞ লোকের হাত ধরে যদি এই জায়গাটি যদি এক দফা এক দাবি দশম গ্রেডের জন্য যদি সবাই সারা বাংলাদেশের শিক্ষক এটির জন্য বৃহৎ আন্দোলন তৈরি করে, বাংলাদেশ একটি রেকর্ড তৈরি হবে যে সারা বাংলাদেশের শিক্ষকের মর্যাদা কিভাবে ছিনিয়ে এনেছে। কিন্তু এই আজকের লাইভে কিন্তু অনেকে আছে, আমি দেখতে পাচ্ছি। তো আমরা কি হচ্ছে, আমরা এখনো আমাদের মানসিক জায়গাটাতে অস্থির। আমরা কে কাকে টেনে ধরবো, কে কাকে ছোট করব, কে কাকে, আরে ভাই আমরা তো সংগঠনের নেতারা তো এক হলো, তাদের ডাকে আমরা যাব না, কারণ তাদের উপরে বিন্দুমাত্র আস্থা নেই। ধরেন তারা ঐক্য হয়ে সবাই আসলো, তারা কি চাইবে যে নিরপেক্ষ একজন কাউকে দায়িত্ব দিতে? প্রশ্নই আসে না। এখন যে আন্দোলনের যে জাগরণের যে জায়গাটা, সেখানে হাল ধরতে হবে তৃতীয় কোনো ব্যক্তি, যিনি সম্পূর্ণ নিরপেক্ষ, যিনি খায়রুন্নাহার লিপিকেও চিনবে না, যিনি আরেকজনকেও চিনবে না, আরেকজন যিনি সকলের কাছে গ্রহণযোগ্য। কারণ আমাকে যে সবাই পছন্দ করে তেমনও তো না, আবার আরেকজনকে যে কেউ অপছন্দ করে তেমনও তো না। তো যেহেতু পছন্দ অপছন্দের খেলা চলতেছে, একজন নির্দিষ্ট নিরপেক্ষ মানুষের নেতৃত্বে আমাদের এখন এই মুহূর্তে আমাদের এই শিক্ষকদের আবেগের জায়গাটা, আমাদের স্পন্দনটা আমাদের এখন ধরে হাল ধরে আমাদের নেতৃত্ব দেওয়া উচিত। এইভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বিচ্ছিন্ন থেকে কিচ্ছু হবে না। ধন্যবাদ স্যার। ম্যাম, আপনি নিজেও একজন নারী শিক্ষক, কর্মজীবী নারী। প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারী শিক্ষকের অংশগ্রহণ বা নারী শিক্ষকের উপস্থিতি কিন্তু বেশি, কেননা প্রাথমিক শিক্ষক নিয়োগে নারীদের একটি সুনির্দিষ্ট কোটা আছে, এরপরও সাধারণ কোটা, মেধা কোটা, তাছাড়া অন্যান্য কোটা থেকেও নারীরা আপনার সুযোগ পায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা নিয়োগেই কিন্তু একটি মেজর অংশ আপনার নারীরা এই প্রাথমিক শিক্ষকতা বিষয়ে আসে। অনেক স্কুলগুলোতে 5 পোস্টে 5 জনই কিন্তু নারী শিক্ষককে দেখা যায়। অনেক স্কুলে কিন্তু 7 পোস্টে 7 জন নারী শিক্ষকও আছে। কোনো কোনো সহকর্মী, আপনাদেরই সহকর্মী মজা করে কিন্তু সেখানে বলেন যে আমরা 7 সিস্টার। তো সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু নারী শিক্ষকের অংশগ্রহণ বা নারী শিক্ষকের পেশাগত দিক থেকে নারী শিক্ষকের সংখ্যাটা বেশি, এই যে দশম গ্রেড দাবি সহ প্রাথমিক শিক্ষকদের যে বৈষম্য নিরসনের কথা আপনারা বলছেন, সেখানে নারী শিক্ষকদের অংশগ্রহণ কতটুকু দেখছেন বা তাদের ভাবনাটাই বা কি? আচ্ছা, চমৎকার বলেছেন মারুফ স্যার। বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় 65% বেশি কিন্তু হচ্ছে নারী শিক্ষক। তো আপনি যার সঙ্গে এখন কথা বলছেন, যিনি সঞ্চালক, মানে আপনি যে এতক্ষণ আমার সঙ্গে কথা বলছেন, আমিও তো একজন নারী। তো আমার জেগে ওঠার জায়গাটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমি জেগে উঠেছি। তো আপনি কি জানেন যে আমি তো খায়রুন্নাহার লিপি, আমার মতন খায়রুন্নাহার লিপি 14 খায়রুন্নাহার লিপিকে 8 বিভাগে হুঙ্কার দিয়ে, আমার চেয়েও 14 গুণ শক্তি 8 বিভাগের নারীদের আছে। আপনি অকল্পনীয়, আপনি চিন্তাও করতে পারবেন। কিন্তু তাদেরকে মনিটরিং করার জায়গা, আপনি শুনলে অবাক হবেন। আমাকে হয়তো সবাই আমার উপরে হয়তো বিক্ষিপ্ত হবে। আপনি কি জানেন যে বাংলাদেশে এখনো নারী নেতৃত্ব মানুষ সহ্য করতে পারে? আমাদের ভাইয়েরা আমাদের নারী শিক্ষকদেরকে এখন গ্রহণ করার চেষ্টা করতেছে, কিন্তু যারা এই যে শিক্ষক নেতৃত্বে আছেন, তারা নারীদের অংশগ্রহণ, নারীদের নেতৃত্বের অংশগ্রহণের জায়গাটা তাদের মারাত্মকভাবে তাদের দৈন্যতা আছে। এবং মানে নারীদের নামে তারা নারী সহকর্মীদের কথা তারা বলে যে
আন্দোলনে তারা যায় না। কিন্তু আমি যদি বলি যে সারা বাংলাদেশে এবার নারীরা সবচেয়ে জেগে উঠেছে, আমি যদি বলি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীরা সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে, আমি যদি বলি যে সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রতিটা নারী জেগে উঠেছে, এটাই চরম সত্য এবং এটাই চরম বাস্তবতা। নারীদেরকে আমরা পিছিয়ে রাখতে রাখতে নারীদের আজকে এই অবস্থা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 20 জুলাইয়ে প্রথম কিন্তু আমি এই যে আপনারা সকলে জানেন যে 20 জুলাইয়ে আমি কিন্তু সর্বপ্রথম মানববন্ধন কর্মসূচি করেছি অধিদপ্তরের সামনে, সেখানে বৈষম্য নিরসনের জন্য, এবং সহকারী শিক্ষক পদ ধরে একদম সকল মানে পদোন্নতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বৈষম্য সেখানে তুলে ধরেছি। কিন্তু আপনি কি জানেন যে আমাদের এখানে মানে এই যে 10ম গ্রেড নিয়ে আমরা যারা কাজ করছি, আপনি শোনেন, আমি আমার নিজের শ্রম, নিজের অর্থ, আমি যে কয়টা মানববন্ধন কর্মসূচি করেছি, কেউ বলতে পারবে না যে একটি ব্যানারের জন্য কারো কাছ থেকে একটি পয়সা চাঁদাবাজি করেছে। আমি আমার নিজের শ্রম, নিজের অর্থ দিয়ে আমি এই জায়গাটিতে এসেছি। কিন্তু কেউ কিন্তু বাহাবা দেওয়ার সংখ্যা খুবই কম। বরং খায়রুন্নাহার লিপি যাতে কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে না আসতে পারে, সেই জায়গাটিতেও তারা মোটামুটি মিটিং সিটিং করে। তাহলে আপনি বুঝতে হবে আপনার যে নারী শিক্ষকের যে অংশগ্রহণ নিশ্চিত করতে হলে, আপনি শুনেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2জন নারী শিক্ষককে আমরা নেত্রী হিসেবে দেখেছি। সেটা হচ্ছে সাবেরা আপা, শাহিনুর আক্তার আপা। তারা কি কোনোদিনও আমাদের নারী শিক্ষকদের কোনো মতামত নিয়ে এই যে ফোরামগুলোতে কথা বলেছেন? তারা কি কোনোদিন নারীর অত্যাচারে, নারীর কোনো বৈষম্যে কোনো জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন? তারা কি কোনো জায়গায় শিক্ষকদের হয়রানি মূলক কোনো প্রহসনে তাদের কোনো ভূমিকা দেখেছেন? কিন্তু আমি খায়রুন্নাহার লিপি কোন জায়গায় দপ্তরি দিয়ে শিক্ষক মারা গেছে, আমি কিন্তু প্রতিবাদ করেছি। অমুক জায়গায় কি হয়েছে, আমি খায়রুন্নাহার লিপি চেষ্টা করেছি। তো এই যে খায়রুন্নাহার লিপিদেরকে কিন্তু দমন করার জন্য তারা লিপ্ত হয়। তো ওই যে 2জন নারী শিক্ষক, তাদের নেত্রী, যারা নেত্রী পরিচয় দেয়, আপনারা তো স্বঘোষিত নেত্রী, আপনারা কি নেতৃত্বের গুণাবলী দেখিয়েছেন যে আপনারা নিজেদেরকে নেত্রী পরিচয় দেন? আপনারা কি কোনোদিনও সারা বাংলাদেশের যে 8 বিভাগে যে কারা কারা শিক্ষক নেতৃত্ব দিতে জানে তাদের সাথে আপনাদের যোগাযোগ আছে? 8 জনের নাম বলতে পারেন? যদি 8 জনের নাম হলফ করে বলতে পারেন ওই 2 নারী নেত্রী, আমি কালকে থেকে আর কোন ধরনের আন্দোলনে আসবো না। যে সারা বাংলাদেশে 8 জন নারী আছে যারা সাহসিকতার সাথে কাজ করতে পারে, ওই নারী নেত্রীর সাথে, ওই 2 নারী নেত্রীর সাথে যদি কথা হয়ে থাকে বা যোগাযোগ থাকে বিন্দুমাত্র, আমি খায়রুন্নাহার লিপি আপনার এই শিক্ষারআলো.com থেকে বলবো যে আমি আর কোনোদিন প্রাথমিক শিক্ষার জন্য একটি দাবি নিয়েও আর কথা বলবো পারবে না। তাদের কোনো সৎ সাহস নেই, তাদের টোটালি কোনো সৎ সাহস নেই। কারণ এতদিন শিক্ষক নেতা ভাইদের নিয়ে বলেছে, আজকে থেকে নেত্রী আপাদের নিয়ে বলতেছে। কারণ শতকরা 65 জন নারী শিক্ষক, সেইখানে নারী নেতৃত্ব অবস্থান হলো 2 জন, তাও আবার স্বঘোষিত। কেন এটা হবে? কেন সারা বাংলাদেশের নারী শিক্ষকদের নেতৃত্ব থাকবে সবার চেয়ে জোরাল, নারী শিক্ষকরা এগিয়ে আসবে? আমি মারুফ সোহেল ভাই, আপনি হয়তো বলতে চাচ্ছেন যে এটার পরে হয়তো আপনি নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবেন, তার মানে কি নারীদের নিয়ে আপনারা কোনো সংগঠন করবেন? আপনার মনের মধ্যে কি এই ধরনের প্রশ্ন আছে মারুফ স্যার? না, যেহেতু নারীদের 65% উপরে নারী শিক্ষক আছে, সেক্ষেত্রে নারীরা আবার আলাদা জাগরণ তৈরি করবে কিনা এই প্রশ্ন তো আসেই। আচ্ছা, যদি সেটা থাকে, আমি এই 10ম গ্রেড বাস্তবায়ন এই জায়গাটি আমি দেখবো যে সাধারণ শিক্ষকদের নিয়ে আসলে কি হবে, আর অল্প কয়েকটা দিন দেখব। এরপরে এই যে খেলা 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 ভাব, এরপরে নারী শিক্ষক পুরুষদেরকে বলবো যে আপনারা প্রেস ক্লাবের সামনে এসে বলেন যে আপনারা অপারগ। এরপরে নারী নেতৃত্ব, কেউ কোনো নেত্রী পরিচয় দেবে না, সে নেতা নেত্রী, এই 2টা শব্দের প্রতি ঘৃণা আসছে এই প্রাথমিক শিক্ষার নেতা নেত্রী দেখে। বিশ্বাস করেন, মানে নেতা নেত্রী এই 2টা শব্দের প্রতি ঘৃণা আসছে এই প্রাথমিক শিক্ষার নেতা নেত্রী দেখে। আরে ভাই, নেতা নেত্রীর গুণাবলী কি? নেতা নেত্রীর গুণাবলী কি? চাঁদাবাজি করে পকেটে হইতে প্রেস ক্লাবে ই করা,
একটা প্রোগ্রাম করে দেখান না নিজের টাকা দিয়ে, তাইলে বুঝবো যে আপনি নেতা বা নেতা। তো সুতরাং আমরা সারা বাংলাদেশে এবার 10ম গ্রেড বাস্তবায়নের জন্য আপনি মানববন্ধন গুলো দেখেন, পর্যালোচনা করে দেখবেন যে নারী শিক্ষকের অংশগ্রহণ কতটুকু। ওই দিন ভুলে যান, ওই যে কথায় কথায় বলে নারী শিক্ষকরা অংশগ্রহণ করে না। আরে ভাই, এবার তো বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে সবচেয়ে নারী শিক্ষকরা সবচেয়ে বেশি মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আর আপনারা পুরুষ শিক্ষকদের উপস্থিতি দেখা যাচ্ছে। স্যার আমাকে আর একটা মিনিট বলতে দেন। পুরুষ শিক্ষক যারা আছেন, যারা নিবেদিত ভাবে এই 10ম গ্রেড বাস্তবায়নের জন্য মাঠে নামতে চান, তো ধরেন 15টা সংগঠন আছে বা 20টা সংগঠন আছে, তারা কি করতেছে? দুইজন করে টানে যে যাবা না যাবা না, অমুকের ডাকে যাবা না, সমুকের ডাকে যাবা না। তো ভাইরা এই জন্য চেপে থাকে, কিন্তু ভাইদের কিন্তু কলিজা পড়ে আছে বোনদের কাছে। ওই যে নেতারা ধরে টানে যে যাইও না প্যান্ট ধরে টানে, কিন্তু আসলে কিন্তু অধিকাংশ শিক্ষকরাই এখন সংগঠন থেকে বের হয়ে আসতে চায়, বাঁচতে চায়, আলো দেখতে চায়। আমরা তো আসলে অন্ধকারে নিমজ্জিত। আসলে 10ম গ্রেড বাস্তবায়নের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কিন্তু আন্দোলনে নাম, এবং সে আন্দোলন কোনো নেতার ডাকে হবে না। আপনি দেখেন এই বিচ্ছিন্ন ভাবে আমি এই করতেছি সেই করতেছি। ম্যাম সেক্ষেত্রে কি আপনি আলাদা কোনো প্ল্যাটফর্মে বা আলাদা কোনো সংগঠন ক্রিয়েট করে কি আপনি এ ধরনের আন্দোলনের কথা ভাবছেন? আমি আপনাকে কিন্তু আমরা বলতে শুনেছি যে আপনি কোনো নেতৃত্বে যেতে চান না, সেটাও কিন্তু আমরা আপনার থেকে শুনেছি। আমি কোনো নেতৃত্বে যাব না, আমি শুধু নেতাদেরকে বয়কট করার জন্য আসছি। নেতাদের, এই যে প্রাথমিক শিক্ষার নেতাদের বয়কট করব, এবং বয়কট করে একটি প্ল্যাটফর্মে আসব। তারা নাকি বলছে যে রেজিস্ট্রেশন আছে, আবার বয়কট। আরে বাবা, রেজিস্ট্রেশন তো আপনি আপনার বাবার টাকা দিয়ে আপনি নিজের রেজিস্ট্রেশন করছেন। আপনারা কি এত রেজিস্ট্রেশন করতে বলছেন? আপনারা তো সংগঠন থাকবে একটা। আবুল কালাম আজাদ স্যারের সময় একটা রেজিস্ট্রেশনে ছিল না? আবুল কালাম আজাদ স্যার সারা বাংলাদেশে একটা আলোড়ন ছিল না? তো তার নামের মতো আপনারা একজন হন যে আবুল কালাম আজাদ স্যারের মতো একটি সংগঠনের নেতা হন, আপনাদেরকে আমরা ভোট দিয়ে পারি। আপনারা এইসব অরাজকতা করতেছেন। আর নারী সংগঠন যদি নেতৃত্ব হয়, তারা যদি ফেল করে, অবশ্যই সময় বলে দিবে যে সংগঠন তৈরি হবে কি হবে না। তবে খুব শীঘ্রই হয়তো এই যে এই 10ম গ্রেড বাস্তবায়নের শেষ সীমানাটা দেখে সারা বাংলাদেশের নারীরা একটি সংগঠন তৈরি করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ম্যাডাম, অত্যন্ত সুন্দরভাবে আপনি বললেন। আপনার ভিতরে অনেক কিছু আপনি আপনার আলোচনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন, এবং আপনি জানিয়ে দিয়েছেন যে আসলে আপনি আগামী দিনে কি করতে চাচ্ছেন বা কি হতে পারে আগামী দিনের এই যে শিক্ষকদের দাবি নিয়ে আপনার করণীয়। আপনার কিছুটা আমি আরেকটু স্পষ্ট করে দেই, আবার কালকে ট্রোল করবে তিনি সংগঠন করতে যাচ্ছেন। আমার কিন্তু আপাতত টোটালি ইচ্ছা নাই যে কোনো সংগঠন করার। তবে এটা সত্য কথা, 10ম গ্রেড বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ধৈর্যটুকু ধরবো। 10ম গ্রেড বাস্তবায়নে যদি তারা আন্দোলনে ডাকতে ব্যর্থ হয়, তারপরে নারী শিক্ষকরাই আন্দোলন ডাকবে, সকল ভাইয়েরা আমাদের পাশে এসে হাত ধরবে। এটা আমি প্রত্যাশা করি। ধন্যবাদ। কিন্তু আপাতত কোনো সংগঠন জি বুঝতে পারছি। আমি পঙ্কজ স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি একজন প্রতিষ্ঠান প্রধান বা প্রধান শিক্ষক হিসেবে একটি স্কুলে কর্মরত আছেন, এবং অত্যন্ত সুনামের সাথে দক্ষতার সাথে কিন্তু সেই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের সকল প্রাথমিক সহ সকল পর্যায়ে তুলে ধরেছেন। বিভিন্নভাবে জানা যায় যে সারা দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু অসংখ্য প্রতিষ্ঠান প্রদানের পদ শূন্য রয়েছে, এবং এই সমস্ত পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণের দাবিও কিন্তু নতুন নয়। সেক্ষেত্রে দীর্ঘদিন এই যে পড়ে থাকা প্রতিষ্ঠান প্রধানের যে পদগুলো, এগুলো যদি সহকারী শিক্ষকদের থেকে সময়ে পূরণ করা হতো, একদিকে যেমন সহকারী শিক্ষকরা তাদের যে দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চিত, সেটি যেমন তাদের হতাশা দূর হতো, বা তারা তাদের মনে করতো যে একটি সম্মানের জায়গায় যাচ্ছে, এবং একটি প্রতিষ্ঠান প্রধানবিহীন সেই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করা কতটা দুরূহ ব্যাপার, সেটি নিশ্চয় আপনি একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে জানেন। আসলে হচ্ছেটা কি? ধন্যবাদ মারুফ ভাই আমাকে আবার ফ্লোর দেওয়ার জন্য। সত্য কথা কি যে আমি যতদূর পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি, আমাদের 65,556টা প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে প্রায় 32,000
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এবং 30,000+ আমিও 32,000 প্লাস। দিস ইজ নট এ মানে 50%, নিয়ার অ্যাবাউট 50% স্কুলে প্রধান শিক্ষক নেই। মানে এই কথাটা তো ভাই শুনতেও কেমন লাগে যে একটা দেশে 50% সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নেই, সেখানে আমাদের সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছে এবং দায়িত্বহীন ভাবে করছে। এবং আমি মনে করি কি জানেন, এই এই যে যারা শিক্ষকরা এই মহতি দায়িত্বটা পালন করছে, তারা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গেলে কিন্তু বোঝা যায় যে এই জায়গাটায় আসলে কতটা ডিফিকাল্টিস। তো আমি ওইসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই যে তারা এই স্কুলটাকে টিকিয়ে রেখেছে। 2 নম্বর বলতে চাই যে আর কালক্ষেপণ করার দরকার নেই। আপনি গ্রেডেশনটা সুন্দরভাবে করে আপনি পদোন্নতি দেন, পদোন্নতি দেওয়া শুরু করেন। আদারওয়াইজ স্কুলগুলো কিন্তু স্থবির হয়ে পড়বে। সাথে সাথে আমি রাষ্ট্রকে এই শিক্ষাআলো.com থেকে বলতে চাই, আপনারা অতি দ্রুত পদোন্নতির সাথে সাথে বদলি চালু করুন। আদারওয়াইজ কিন্তু দেশের প্রাথমিক শিক্ষা ডে বাই ডে এরা কিন্তু মনোকষ্টের কারণে হোক, হতাশার কারণেই হোক, এরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার ভিতরেই ঘোরপাক খাচ্ছে। তো আমি দায়িত্বহীন ভাবে বলছি যে খুব দ্রুত এই সমস্যাটার সমাধান করুক এবং আমাদের প্রিয় সহকর্মীদেরকে, সহকারী শিক্ষকদেরকে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক পদে আনুক এবং আমি 1994 সালের কালো আইনকে বাতিল করে সমস্ত প্রধান শিক্ষকদের পদোন্নতির পথ মসৃণ করুক। আমি সেইটাই চাচ্ছি। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাকে শেষ করব। আমাদের বর্তমানে প্রাথমিকে আইপিএমএস অনুযায়ী 3,84,921 জন শিক্ষক কাজ করেন এবং সেখানে মানে আমাদেরকে যে কথাটা বলে ডিমোটিভেটেড করা হয়, আমি সেই জায়গাটাতে কোট করছি যে ভাই আপনাদের যে 10ম গ্রেড দেওয়া হবে, আপনাদের তো ভাই শিক্ষাগত যোগ্যতাই নেই। কোড আন কোড, আপনাদের তো শিক্ষাগত যোগ্যতাই নেই, আপনারা তো এসএসসি পাস করে ঢোকেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনারা যারা এই কথা বলছেন প্রাথমিক শিক্ষাকে নিয়ে বা প্রাথমিক শিক্ষকদেরকে নিয়ে, আমি একটু স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। আমাদের প্রাথমিকে এসএসসি পাশের সংখ্যা আছে, এটা আমাদের সরকারি হিসাবে আইপিএমআইএস এর সফটওয়্যার অনুযায়ী 11,281 জন, যা হচ্ছে মোট শিক্ষকের 2.93%। এবার আসি এইচএসসি আছে 53,144 জন, অর্থাৎ 13.8%। এদেরও কিন্তু ডিপিএড অথবা সিনেট করা আছে। এসএসসি যারা, তাদেরও সিনেট অথবা ডিপিএড করা আছে। এইবার আসি স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস 1,52,321, এটা হচ্ছে টোটাল শিক্ষকদের 39%। কোড আন কোড, আমি ওইসব তথাকথিত ব্যক্তিদের বলছি যে যারা প্রাথমিক শিক্ষকদেরকে ট্রোল করেন যে আপনারা তো এসএসসি পাস। আমাদের এখানে মাস্টার ডিগ্রি আছে 1,68,235 জন, অর্থাৎ মোট শিক্ষকের 43%। আমাদের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আপনারা কথা বলবেন, সেই কথা বলার সুযোগ নেই। প্রিয় সহকর্মী এবং প্রিয় সোহেল ভাই, আপনাকে একটা তথ্য দিই আমি, এই প্রাথমিকে কিন্তু বিসিএস থেকে, আমি বলছি বিসিএস থেকে নন ক্যাডারে উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ করা হয়েছে 28তম বিসিএস থেকে। এরপরে 30তম বিসিএস থেকে, 31তম বিসিএস থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে। 34তম বিসিএস থেকে কিন্তু প্রধান শিক্ষক পদেও রিক্রুট করা হয়েছে, 36 থেকেও রিক্রুট করা হয়েছে, 41 থেকেও রিক্রুট করা হয়েছে। তাহলে এখানে কোয়ালিফাইড ছেলে মেয়ে নেই, এখানে সব এসএসসি পাস, এইচএসসি পাস। এই ঢালাও কথা বলেন কেন? এগুলো তো আপনাদের পচা মানসিকতা। যেখানে আমাদের উপজেলা শিক্ষা অফিসার বিসিএস পাস করে এসেছে 1500 মার্ক, আমরা যারা প্রধান শিক্ষক নন ক্যাডার, আমরাও 1500 মার্ক পরীক্ষা দিয়ে আমরা রিক্রুট হয়েছি। আমার যারা সহকর্মীরা আছে
তারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে 80 মার্কের পরীক্ষা দিয়ে লক্ষ লক্ষ প্রার্থীদের মধ্য থেকে তারা সহকারী শিক্ষক হিসাবে রিক্রুট পেয়েছে। তাহলে আপনি তাদেরকে কিভাবে ডিমোরালাইজ করেন, কিভাবে হ্যাজিমনি সৃষ্টি করেন, কিভাবে আমি আমি আমাদের মাগুরার মানববন্ধনে কিন্তু পরিষ্কার করে বলেছি এবং আজকেও আমি বলছি যে আপনারা যে প্রাথমিক শিক্ষকদের নিয়ে এই গিনিপিগ খেলেন, আপনাদের চাইতে যদি কোয়ালিফাইড লোকজন এই দপ্তরে না থাকে, আমার এক একজন সহকারী শিক্ষকদের যোগ্যতাও অনেক ক্যাডার অফিসারের নেই। কারণ বিভিন্ন ধরনের কোটার কথা বলেন, আপনারাও তো বিভিন্ন ধরনের কোটা দিয়ে ঢুকেছেন। 56% কোটা বিসিএস এ অ্যাপ্লাই হয়েছে। এই আমরা 34তম বিসিএস এ 672টা পদ আপনারা সংরক্ষণ করে আমাদেরকে এই নন ক্যাডারে 12তম গ্রেডে নিয়োগ দিয়েছেন। কেন? আপনাদের মনে ছিল না? আপনারা তো অ্যাবজর্বই করতে পারেন না, আপনারা তো অ্যাবজর্ব করার ক্ষমতাই নেই। তাহলে কি জন্য আপনারা এখান থেকে রিক্রুট দেওয়ার কথা চিন্তা করেন? আপনাকে একটা ইনফরমেশন দিই সোহেল ভাই, লাস্ট যে 2023 সালে রিক্রুট হয়েছে ম্যাক্সিমাম ছেলেপেলে মাস্টার ডিগ্রি হোল্ডার। শুধু তাই না, এই বছর যারা এখন পর্যন্ত 3টা ইয়েতে নিয়োগ হয়েছে সেগমেন্টে, তার যে তৃতীয় ধাপে এখনো কিন্তু নিয়োগ সম্পন্ন হয় নাই। সেইখানে 4 লক্ষ ছেলে মেয়ের মধ্যে থেকে মাত্র 9,000 প্রিলিতে টিকেছিল। 4 লক্ষর ভিতরে 9,000 প্রিলিতে টিকেছে, তার থেকে প্রথম ধাপে 2600 চাকরি দিয়েছে। আপনি কি এদেরকে মনে করতেছেন যে কোয়ালিটি লেস? হাউ ইট বি পসিবল? হু আর দ্য অথরিটি? হু আর দ্য পিপল? আমার সহকারী শিক্ষকদেরকে এই কথা বলছে 2018 সাল, 2020 সাল, 2023 সাল এবং 2024 সালে যতগুলো রিক্রুট হয়েছে, ইচ অ্যান্ড এভরি অ্যাসিস্ট্যান্ট টিচার হু আর এলিজিবল ফর ক্যাডার পোস্ট। এখন আপনারা বলছেন ভাই ক্যাডার পথে তো স্বল্পতা, এই জন্য আপনাদেরকে নন ক্যাডারে দিচ্ছি। ভাই, যে দেশে চাকরির স্বল্পতা সে দেশের লোকজন কি বেকার থাকবে? এটা তো একটা অভিশাপ, এটা তো একটা বড় ধরনের অভিশাপ। আর আমার সহকারী শিক্ষকরা যখন এখানে কোয়ালিটি নিয়ে ঢুকছে, আপনারা বলছেন কি যে ভাই আপনারা তো সার্কুলার দেখেই ঢুকছেন। কেন? এসএসসি পাস, ডিপ্লোমা পাস করে যদি 10ম গ্রেড পায়, 4 বছরের ডিপ্লোমার মান কিন্তু এইচএসসির সমমান। আমি আমার অন্য দপ্তরের বন্ধুদেরকে খাটো করছি না, ছোট করছি না। আপনারা যখন আমাদের সঙ্গে আরেকজনের কম্পেয়ার করেন, আপনি টেকনিক্যাল পোস্ট বলে তাদেরকে আপনি দিচ্ছেন 10ম গ্রেড, আর আমার টিচাররা আমরা যারা আমাদেরকে দিতে গেলে আপনাদের রাজভান্ডার খালি হয়ে যাবে। এইটা কেন ভাবেন? একটা দেশের ভিত্তি, একটা দেশের পিলার তৈরি করতে গেলে সহকারী শিক্ষকদেরকে 10ম গ্রেড দেন, তাদেরকে মর্যাদা দেন, তাদেরকে মনিটরিং বাড়ান। আমি সেদিন দেখতে চাই যে আমার সহকারী শিক্ষকরা বেঞ্চের উপরে পা দিয়ে শুয়ে আছে কিনা। আমি দেখতে চাই সেদিন আমার সহকারী শিক্ষকরা টেবিলের উপরে পা উঠাই দিয়ে আছে, শিক্ষকরা মাথা চুলকাচ্ছে কিনা ইয়ে দিয়ে। আমি সেটার দায়িত্ব নিব যে আমার শিক্ষকরা 5টা 6টা 7টা ক্লাস কনফিডেন্টলি ভালোভাবে নিবে এবং তারা এত ভালোভাবে নিবে যে আগামী 5 বছরের ভিতরে প্রাথমিক শিক্ষা একটা মডেল হয়ে উঠবে। কিন্তু স্যার আসলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্যার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বিভিন্ন সময় মামলার কথা শোনা যায়। এক্ষেত্রে এই যে প্রধান শিক্ষকের পদোন্নতি সহ নানা দাবির ক্ষেত্রে এই নিজেরা নিজেদের মাঝে যে মামলাগুলো হয় সেই মামলাগুলোকেও অনেক সময় সামনে আনতে চায়, যে এই মামলাগুলো কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই বিষয়টি স্যার যদি আমাদের একটু বলতেন আমাদের দর্শকদের জন্য। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন সোহেল ভাই, ইউ আর মানে আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট। দেখেন মামলাটা কখন হয়? মামলাটা হয় হচ্ছে যখন আমি বৈষম্যের শিকার হয়ে যাই, আমি আমার যেটা পাওয়ার কথা আমি এটা পাচ্ছি না, তখনই কিন্তু আমি হাইকোর্টের দ্বারস্থ হই। এটা সংবিধান আমাকে পাওয়ার দিয়েছে, আমি জনগণ হিসাবে আমি পাওয়ার পেয়েছি। এখন দেখেন আমাদের একটা ছোট্ট মামলার উদাহরণ দিই। 2014 সালে যখন প্রধান শিক্ষকদের 2য় শ্রেণীর গেজেটেড 10ম গ্রেডের রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা বা শীর্ষ ব্যক্তি ঘোষণা দেয়, তখন কিন্তু
এই রায়টা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যারা আমলারা ছিলেন তারা সেই সময় কিন্তু করেননি। টেকনিক্যালি সুযোগ তারা 12তম এবং 11তম গ্রেড করে প্রশিক্ষণবিহীন এবং প্রশিক্ষণ প্রাপ্তদেরকে সেগমেন্ট করে একটা বিভাজন তৈরি করে দেয়। তারা কিন্তু 10ম গ্রেডে তখন আনেনি। আমি আগেও বলেছি, এখনো বলছি, 14 সাল থেকে যদি প্রধান শিক্ষকদের 10ম গ্রেড হয়তো, তাহলে আজকে এই যে আমাদের সহকারী শিক্ষকরা এই 10ম গ্রেডের দাবি করছেন, এই দাবি তাদের করা লাগতো না। এই 10ম গ্রেড তাদের একেবারে মানে পাওয়া পার্ট এন্ড পার্সেল হয়ে যেত এবং তারা পাইতই। এটা পাওয়ার যোগ্য, তারা পাওয়ার যোগ্য। এখন আমি বলছি যে মামলাটা কখন হয়। দেখেন, আমাদের প্রধান শিক্ষক সমিতির পক্ষে আমাদের প্রিয় সহকর্মীরা যারা মামলা করেছেন, যারা আমাদের চেয়ে সিনিয়র, আমি 17 সালে রিক্রুটেড। এখন তারা মামলা করছে অ্যাট দ্য 11th আওয়ার, যখন আমলাদের সঙ্গে কথা বলে দেখছে যে আর পারছি না, আর আমাদেরকে আর তারা কোনোভাবে মেনে নিচ্ছে না। সেই সময় কিন্তু আমাদের বড় ভাইরা, আমার প্রিয় সহকর্মীরা, তারা মামলাতে গেছে। মামলাতে যাওয়ার পরে আমরা মামলায় যথারীতি সেটা জিতেছি। মামলায় জেতার পরে এই মামলার বাস্তবায়ন, এই রিভিউ, এই নানান ধরনের তালে আমাদের সেটা কিন্তু আর বাস্তবায়ন হয় নাই। এর পরবর্তীতে মামলা ট্যাগ করে দিল। আপিল বিভাগের আরো কয়েকটা মামলা ছিল, সেটার সাথে ট্যাগ করে দিছে। দেখেন, মামলায় কি খালি খালি গিয়েছিল? এই মামলার পথটাকে তৈরি করে দিয়েছিল। তার মানে আমি প্রথমে বলেছি যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অনিয়ম, রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য থাকার কারণে ভাই আমাদের তো মুখ পুড়ে গেছে, যার কারণে আজকে আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছি। সেকেন্ড, আমাদের সহকারী শিক্ষকরা তো ভাই মামলা করেনি। দেখেন, তারা একটা দাবি করেছে, তারা কিছু সেক্টরের সাথে তাদেরকে কম্পেয়ার করেছে। হাই স্কুলের সহকারী শিক্ষক, পুলিশের এসআই, পুলিশের সার্জেন্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, নানান ধরনের যারা স্নাতক পাশ হয়ে এই 10ম গ্রেডে যায়। তাহলে ভাই আমরা কেন না? এই দাবিটাই তারা করেছে, এটা তো আমাদের প্রাপ্য অধিকার। এখন দেখেন টেকনিক্যালি আমাদেরকে কিভাবে বাধায় রাখছে আমলারা। আমি পরিষ্কার বলছি, এটা যদি আমাকে মানে পেনাল্টি সাইজ করে, ইটস ওকে, আমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেব যে ভাই এই ভুলটা আপনারা করেছেন, আপনারাই কৃত্রিম ক্রাইসিসটা তৈরি করেছেন। আমাকে একটু সময় দেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখেন, আমাদের সহকারী শিক্ষকদের যদি বলে যে তোমাদের এখন 12 গ্রেডে দেব, সেটা কিন্তু সম্ভব না। দেখেন, সম্ভব না। কেন সম্ভব না? কারণ এখন পর্যন্ত প্রধান শিক্ষকরা এন্ট্রি পোস্ট হচ্ছে 12 গ্রেড, প্রশিক্ষণবিহীন। যখন প্রশিক্ষণ নিচ্ছে তখন তারা আসছে 11তে। আপনি কিভাবে ভাই সেখানে আমার সহকারীকে দিবেন? আমাকে একটু বুঝান তো। আচ্ছা, এইবার আসেন যে আমাদের মামলার তো একটা রায় হয়ে রয়েছে, সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আপনি আমাকে 10ম গ্রেড দিবেন। এখন 14 সাল থেকে আপনি টেনে আনার কথা চিন্তা করতেছেন কেন ভাই? আপনি তো সংস্কারের কথা বলছেন, আপনি তো খোল না চলে সবকিছু চেঞ্জ করার কথা বলছেন। তাহলে আমাদের সহকারী শিক্ষকদের দাবিটা অমূলক কোথায়? আপনি একটু ভেবে দেখেন। আপনি বসেন, আপনি সহকারী শিক্ষকদের প্রতিনিধি নেন, আপনি প্রধান শিক্ষকদের প্রতিনিধি নেন। আপনি আমাদেরকে থার্ড ক্লাস বানায় রাখবেন, আবার আপনি রিক্রুট করবেন বিসিএস থেকে। আপনি মনে করছেন যে আপনি একদম সবকিছু পেয়ে যাবেন? হ্যাঁ, আপনাকে সচিব পদেই দেওয়া হবে, কিন্তু বেতন দেওয়া হবে ইউএন এর গ্রেডে। আসেন এবার একটু ভিড়ি আপনার সঙ্গে স্যার। আপনাকে মহাপরিচালক করা হবে, আপনাকে গ্রেড 1 করা হবে না, মহাপরিচালক আপনাকে 4th গ্রেডে দেওয়া হবে। আপনি মানবেন? আপনি মানবেন না। এখন দেখেন টেকনিক্যালি এই জায়গাগুলোতে কৃত্রিম ভাবে তৈরি করে রাখছে। এবার আমি একটু ছোট্ট করে বলি, আমাদেরকে নিয়োগ দিল বিসিএস নন ক্যাডার। প্রথমত পাবলিক সার্ভিস কমিশন ভুল করলো, একটা ত্রুটি করলো যে আমরা মেরিট লিস্টে আগায় থেকে আমরা পাইলাম 12তম গ্রেডে, ঠিক আমাদের থেকে 4 দিন পরে এসে তারা পেয়ে গেল 10ম গ্রেডে। হাই স্কুল, ওই কেমিস্ট, বনের পরিদর্শক, তারা। কেন ভাই? আপনি তো মেরিট লিস্টের থেকে দিচ্ছেন, তাহলে আমাদেরকে সেকেন্ড ক্লাসে না দিয়ে আমাদেরকে কেন থার্ড ক্লাসে দিলেন? আচ্ছা, তাই যদি আপনারা করবেন তাহলে আমাদের এই পদটাকে 10ম গ্রেডে উন্নীত করে আপনারা তখন রিক্রুট দিতেন, তাহলে আমার সহকর্মীরা এখন 11 গ্রেডে থাকতো না। 14 গ্রেডের থেকে যদি আপনি ওই 14 সালের থেকে যদি আমাদের 10ম গ্রেড থাকতো, তাহলে আমার সহকর্মীরা এতদিন 11 গ্রেডে থাকতো না।
তাহলে এখন কি এই সংস্কারের সময় নবম গ্রেড আর দশম গ্রেডের যৌক্তিকতা আপনাদের কাছে বোঝানো লাগতো? আপনারা নিজেরা ইচ্ছে করে এই কৃত্রিম ক্রাইসিস তৈরি করে রাখে। আরে ভাই, প্রধান শিক্ষককে যদি নবম দেই, তাহলে এটি ওরে কোথায় দেবো? কেন বিসিএস ক্যাডার পোস্ট আপনি তৈরি করতে পারেন না? প্রাথমিক শিক্ষা ক্যাডার তৈরি করতে পারেন না? আপনারা চান না, আমি পরিষ্কার বলছি, আপনারা চান না যে আমাদের দেশের প্রাথমিক শিক্ষা উন্নতি হোক, আমাদের দেশের প্রাথমিক শিক্ষা আরো মার্জিত হোক, রুচিশীল হোক। আপনি একটা স্কোয়ার বক্সের মধ্যে মানুষকে বসিয়ে রেখে আপনি একটা বৃত্ত তৈরি করতে বলবেন, মারুফ স্যার এটা কি সম্ভব? এটা কি হয়? স্যার আপনার কাছে আমি আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে প্রাথমিক শিক্ষকদের এই যে দাবি নিয়ে যখন সারা দেশের শিক্ষকরা সোচ্চার, তখন শিক্ষকদের জীবন মান উন্নয়নের কথাও কিন্তু উঠছে। তো আসলে কোন প্রক্রিয়ায় বা কিভাবে এই জীবন মান উন্নয়ন সম্ভব? ভাই আমি এই মুহূর্তে আমার কতটা ক্ষোভ লাগতেছে, আই কুডন্ট এক্সপ্রেস মাইসেলফ। দেখেন ওইখানে 6 নম্বর পয়েন্টে বলছে, মানে সংস্কারের 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য তাদের এক ধাপ উন্নীতকরণ। আমি আছি 13তম গ্রেডে, আমার বেসিক হচ্ছে 11,000 টাকা, আর যদি আমাকে এক গ্রেড উঠানো হয় তাহলে আমি 12তম গ্রেডে, আমার বেতন হবে 11,300 টাকা। আমি ওই পলিসি, হু ইজ দ্য পলিসি মেকার, আমি একটু তাকে দেখতে চাই, আমি তাকে একটা সেলুট করব যে স্যার আপনার মতন ব্রেন থেকে এই এই ধরনের মেকানিজম বের হওয়ার কারণে আমাদের এই শিক্ষা, স্বাস্থ্য, নানাবিধ জায়গায় এই ধরনের জটিলতা সৃষ্টি করে রাখেন। আচ্ছা ভাই, আপনি বলেন, এই যে আপনি শিক্ষার আলো.com থেকে এখন আমাদের জন্য একটা লাইভ প্রোগ্রাম করছেন, মিনিমাম আপনি এখানে 20 জিবি ইন্টারনেট আগে ভরেছেন, আমি 30 জিবি ইন্টারনেট আগে ভরেছি, তারপরে কিন্তু আমি এখানে কথা বলছি। 30 জিবি ইন্টারনেট কিনতেও তো 300 টাকার প্রয়োজন হয়, 20 জিবি ইন্টারনেট কিনতেও তো 200 টাকা খরচ হয়। তাহলে যেখানে একটা লাইভ প্রোগ্রামে 2 ঘন্টা কথা বলার জন্য 300 টাকা খরচ হয়ে যাচ্ছে, আমার পলিসি মেকাররা আমার সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষককে এই 300 টাকা, 800 টাকা, 1200 টাকা বৃদ্ধি করে জীবন মান উন্নয়ন করবে, এটা তো দিবা স্বপ্ন দেখা। 2 নম্বর কথা বলছি, বাজারের দিকে যান, একটু বাজারের দিকে যান ভাই। আপনিও যে বাজার থেকে বাজার করেন, আমাদের শিক্ষকরাও সেই বাজার থেকেই বাজার করে। আপনিও যে ডাল ভাত খান, আমিও সেই ডাল ভাত খাই। এইটা কিনতে গেলে আপনি পান 2,16,000 টাকা বেতন, আর আমার শিক্ষকরা বেতন পায় 18,221 টাকা। ভাগ্যের নির্মম পরিহাস যে পলিসি মেকার বলে যে আমি এক ধাপ উঠাবো, এক ধাপ উঠানো মানে 300 টাকা বৃদ্ধি, বছরে 3 বারং 3600 টাকা, এর সাথে যদি আদার্স অ্যাসেম্বল মিলানো হয়, এই 3600 সাথে আর 3600 বাড়বে 7200 টাকা। আপনি কি বলতে চাচ্ছেন পলিসি মেকাররা? আপনি এক গ্রেড উন্নয়ন করে একদম দেশ জাতিকে কি দেখাতে চাচ্ছেন? জীবন মানের আপনি আপনার জ্বালানি ভাতা পান 50,000 টাকা গাড়ির জন্য, আপনি 30,000 টাকা পান লন্ড্রি ভাতা, আমি যতদূর জানি। আর উপসচিবের উপরে গেলে আপনাদের জন্য গাড়ি বাড়ি অনেক কিছু। আর আমরা শিক্ষকরা, আমাদের তো 9টায় স্কুলে পৌঁছতে হয়। কোনোদিন দেখেছেন 45 মিনিট টানা ক্লাস নিয়ে? কখনো দেখেছেন 2 ঘন্টা টানা প্রাথমিকের বাচ্চাদেরকে নিয়ে একজন শিক্ষক যখন বসে থাকে কতটা পরিশ্রম হয়? পরিশ্রমের মাত্রাটা এই দপ্তরে যারা নিয়োগ পাবে কর্মকর্তা হিসাবে, সেটা সচিব থেকে শুরু করে এটিও পর্যন্ত, প্রত্যেকের জন্য 2 মাস স্কুলে ইন্টার্নি করতে হবে। 2 মাস ইন্টার্নি, এখানে তারা যাবে, তারা ইন্টার্নি করবে, তারপরে বুঝবে যে জীবন মানের উন্নয়ন কি, জীবন মান কাকে বলে। স্যার থাকুন আপনি আমাদের সাথে, আমি আরেকটি বার আসবো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আবার যেতে চাই আমাদের খায়রুন্নাহার লিপি আপার কাছে। ম্যাডাম, আপনি শুনছিলেন পঙ্কজ আইচ স্যার কিন্তু তার নিজস্ব জায়গা থেকে খুব সুন্দরভাবে সহকারী শিক্ষক এবং প্রাথমিক শিক্ষকদের দুঃখ দুর্দশা কথা তুলে ধরলেন। তিনি অনেকগুলো তার আলোচনায় সমাধানের পথ ইঙ্গিত দিয়েছেন। তো আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আসলে দশম গ্রেড বাস্তবায়নে
সাধারণ শিক্ষক হিসেবে এই মুহূর্তে আপনার ভাবনাটা কি, আপনি কিভাবেই বা এর সমাধান দেখছেন? চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং এতটা মানে যৌক্তিক একটি প্রশ্ন করেছেন এবং সময় উপযুক্ত। তো আমরা তো আসলে বিচ্ছিন্নভাবে বলছি যে 10ম গ্রেড চাই আমরা, কিছু মানুষ লিখছি আর আমাদের অগণিত সহকর্মীরা আমাদের সঙ্গে সহমত পোষণ করছেন। এই যে সহমত পোষণ যারা করছেন এগুলো আমাদের জন্য এখন শক্তি হয়ে কাজ করছে এবং বিপ্লবের একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি প্রতিটি শব্দের অনুরণনে, প্রতিটি শব্দ চয়নে। তো সেই জায়গাটিতে আমি বলবো যে আমরা নিশ্চয়ই এই যে 10ম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে লড়াকু সৈনিক হিসেবে আমাদের মনোবলকে আমরা আত্মপ্রত্যয়ী করেছি। কিন্তু এই যে আত্মপ্রত্যয়ের যে জায়গাটা, আপনার যে শক্তি সঞ্চার হলো, আপনি যে আত্মপ্রত্যয়ী হলেন, এই জায়গাটিতে আপনাকে অবশ্যই সুসংগঠিত করতে হবে, সুবিন্যস্ত করতে হবে। তো এই মুহূর্তে পরিকল্পনা বলতে যারা বিচ্ছিন্নভাবে আছি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এই যে সকল শিক্ষকদের মধ্যে যে জাগরণটা প্রয়োজনে, আমরা আমাদের প্রধান শিক্ষকগণ যদি আমাদের সঙ্গে 10ম গ্রেড বাস্তবায়নের জন্য একমত হন, অবশ্যই আমরা আমাদের কর্মবিরতিতে মানে আমরা বিদ্যালয়ের সকল কর্মসূচি থেকে আমরা সাময়িকভাবে আমরা কর্মসূচি দিব যে আমরা বিদ্যালয়ের কোনো কার্যক্রম করব না। আর যদি প্রধান শিক্ষক মহোদয়রা আমাদের সাথে একাত্মতা পোষণ না করেন, আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা কর্মবিরতিতে যাব। যেমন আমরা কর্মঘণ্টা কয়েক ঘন্টা আমরা কাজ করব, কিন্তু কর্মবিরতিতে গেলে সেক্ষেত্রে তো কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া বা পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। আপনাদের তো সে বিষয়ে আরে ভাই শোনেন স্যার, একটা জিনিস শোনেন, আপনাকে ধ্বংসস্তূপ থেকেই কিন্তু সৃষ্টি করতে হবে। আপনি ধ্বংস না করলে, বিনাশ না করলে সৃষ্টি হবে না। যেহেতু দেখতেছে যে শিক্ষকরা এইভাবে আন্দোলন করতেছে, শিক্ষকরা এই যে বিভিন্ন জায়গায় এই যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের দাবি আদায় করে নিচ্ছে শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ করে, তো আমরা আমাদের পেটে যদি ভাত না থাকে তাহলে আমরা কি শ্রেণী পাঠদান কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত করতে পারবো? আমরা এতদিন মুখে বলছি যে ভাই আমাদের পেটে ভাত নাই, তো একটা কথা বলবো, পেটে তো ভাত নাই, এই জন্য আমাদের দুর্বার আন্দোলনে নামতে হবে এবং সেই আন্দোলনের জন্য আমাদের সবাইকে মানসিক শক্তি আমাদের রয়েছে। এখন আমাদের দ্রুত সময়ের মধ্যে একটি সুসংগঠিত হয়ে আমাদের দ্রুত সময়ের মধ্যে কর্মসূচিতে যেতে হবে, আগামী সপ্তাহের মধ্যে কর্মসূচিতে যেতে হবে। এখন সেই কর্মসূচি নিয়ে যদি কেউ জি বুঝতে পারছি ম্যাম। আমি আপনাকে আরেকটি সম্পর্ক প্রশ্ন করব, আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু একটি কমেন্ট আপনাকে একটু পড়িয়ে শোনাতে চাই। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নীলফামারী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা মুক্তি আপা, তিনি লিখেছেন, আপাগো কেউ নারীর নেতৃত্ব সহজে মেনে নিতে চায় না। ম্যাডাম আরো একটি কমেন্ট করেছেন, প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টের লিপিরা সবসময় জন্মগ্রহণ করে না, আমার দেখা লিপি এখন পর্যন্ত একজনই। আপনার সম্পর্কে যখন আপনার সহকর্মী সহযোদ্ধারা এ ধরনের কমেন্ট করেন বা এ ধরনের মন্তব্য করেন, তখন একজন নারী শিক্ষক হিসেবে বা কর্মজীবী নারী হিসেবে কি চেতনা জাগ্রত হয়? আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে মারুফ স্যার কিছুক্ষণ আগে বলেছিলাম যে সারা বাংলাদেশে আমার মতো ওই যে আমাদের ম্যাম সেক্ষেত্রে আরেকটি সম্পর্ক প্রশ্ন করে রাখতেছে, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আপনারা কর্মবিরতির কথা বলছেন, কর্মবিরতি মানে তো আপনার ক্লাস পরীক্ষা বর্জন, সেক্ষেত্রে কোমলমতি শিক্ষার্থীদের কথা ভাববেন, এটিও নিশ্চয় আমরা দাবি রাখতে পারি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এই যে 10ম গ্রেড দাবি বা আপনাদের যে বৈষম্যের কথা বলছেন, সেগুলো বাস্তবায়নে আন্দোলন কর্মসূচি ছাড়া এই দাবি বাস্তবায়ন কি আসলে আর কোনো উপায় নাই? আপনারা কি সে বিষয়গুলো ভাবছেন? আপনাকে একদম চরম সত্যি কথা বলি, মানে গতকালকে পর্যন্ত মনে হয়েছে যে এ দাবি বাস্তবায়ন হয়তো হতে পারে, কিন্তু রিয়াজ পারভেজ স্যার যখন বললেন যে না প্রধান শিক্ষকদের এইটা কোনো নাই, প্রধান রিয়াজ পারভেজ স্যারকে নিয়ে ট্রোল করলেও চরম সত্যি কথাটা কিন্তু বের হয়ে এসেছে। তো সেই জায়গাটি থেকে আমি বলবো যে যেহেতু আমাদের মানে পূর্বাভাস, আমাদের বিনাশের পূর্বাভাস পাওয়া গিয়েছে, সেটা মানে চেতনে হোক আর অবচেতনে হোক, তো সেই জায়গাটি থেকে আমি বলবো যে আমাদের এখনই মানে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে হুঁশিয়ারি অবস্থান নিতে হবে। কারণ
এই যে আমাদের যে দাবি দেওয়া, এগুলো আমাদের মুখে বলে। শুনেন, আমরা যখন কোনো কর্মকর্তা বা আমাদের মানে সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের কাছে যাই, তারা তো বলবেই যে আমরা দেখব। তাদেরও তো সীমাবদ্ধতা থাকে, তারা চাইলেই যে পারবে এমনটা কিন্তু না। তারা বলে দিয়েছেন যে আমরা দেখব, তার মানে কি দেখবে? সুযোগ নেই। আপনাকে দেখানোর ব্যবস্থা করতে হবে, আপনাকে বাধ্য করতে হবে। যেহেতু সময় এসেছে বাধ্য করার, তাহলে আমরা বাধ্য করলে কি সমস্যা? আর আরেকটা জিনিস শোনেন, এই যে ফাতেমা মুফতি যে বলছেন যে আমার মতন মানে একজন, এটাও হচ্ছে তার চরম একটি আবেগের জায়গা। মানে তার সাথে আমার ভালো সখ্যতা, আমার কাছে তো তিনিও একজন মানে সাহসী নারী, এবং সেই সাহসী নারীটা তিনি রংপুর বিভাগের, তিনি সর্বপ্রথম এই প্রধান শিক্ষকদের মধ্য থেকে জাগরণ তৈরি করছেন, কিন্তু তার নাম কিন্তু কেউ ভুলেও নেয় না। এবং আপনি অবাক হবেন, এই যে বিভিন্ন জায়গায় যে শিক্ষকদের নামের তালিকা যায়, তার নাম বলা হলেও বলে যে না, শিক্ষক ওনাকে নেওয়া যাবে না, মানে ওনাকে নিলেই হলো নাম্বার কমে যাবে। এই যে একটা প্রতিযোগিতা, ওই যে উনি যে লিখছে, কম দুঃখে লেখে নাই যে নারীদেরকে নিতে চায় না। তো নারী সব জায়গায় সোচ্চার আছে, সব জায়গায় সোচ্চার আছে। এবং এবার দেখবেন থালাবাটি কম্বল নিয়ে নারীরা এই ঘন্টা বাজাতে বাজাতে এই 10ম গ্রেডের জন্য রাস্তায় নামবে, এবং এই 10ম গ্রেড এই নারীরাই নিয়ে আনবে এবার, ইনশাল্লাহ। ধন্যবাদ ম্যাম, আপনি এর সাথেই থাকুন। আমরা আরেকবার পঙ্কজ স্যারের কাছে যাব এবং আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। পঙ্কজ স্যার নিশ্চয় শুনছিলেন আমাদের কারুনা লিপি ম্যামের কথা, তিনি কিন্তু একেবারেই শেষ জায়গায় চলে এসেছেন। অর্থাৎ তিনি কিন্তু কর্মবিরতির কথা বলছেন। এখন কর্মবিরতি মানে তো আসলে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন সৃষ্টি হবে, তারা ক্লাস করতে পারবে না, সময় মতো পরীক্ষা দিতে পারবে না। সেক্ষেত্রে আপনাদের প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টের যে নিয়মিত রুটিন আছে সেটি নিশ্চয়ই বাস্তবায়ন করা সম্ভব হবে না। এগুলো বিষয়ে নিশ্চয়ই আপনি কথা বলবেন। এছাড়াও আমি আপনার কাছে মূলত জানতে চাই যে এখন আসলে এই পর্যায়ে এসে কিভাবেই বা এই যে দাবিগুলো বা আপনাদের বৈষম্য নিরসনে সম্ভব কিনা, কিংবা আপনি এই যে বিষয়গুলো নিয়ে আপনার নিজস্ব চিন্তা থেকে যদি আরো কিছু বলতে চান স্যার। ধন্যবাদ সোহেল ভাই। মূল ব্যাপারটা হচ্ছে কি জানেন, সদিচ্ছা, যে আমি কাজটা করব বা আমি কাজটা করতে চাই। এখন এখানে রাষ্ট্রের অনেকে ধারণা করে কি, যেটা হিউজ অ্যামাউন্টের টাকা আমার মনে হয় খরচ হয়ে যাবে। দেখেন, বাজেটে কিন্তু আমাদের টাকা অলরেডি ধরা আছে। আমরা যারা যতগুলো পোস্ট থাকে, আপনি জানেন নিশ্চয়ই যে যতগুলো পদ থাকে সব পদের জন্যই কিন্তু বেতন ভাতা বরাদ্দ দেওয়া থাকে। তার ভিতরে যতজন রিক্রুট হয় বা যতজন জয়েন করে ততজন আপনার ভাতা উত্তোলন করে। এখন আমি যে জিনিসটা এই 7-8 বছরে দেখেছি, আপনার দ্বিতীয় শ্রেণীর বেতন কাঠামো হচ্ছে 16,000 টাকা, আর নবম গ্রেডের কাঠামো হচ্ছে 22,000 টাকা। কোড আনকোড কথাটা কিন্তু বুঝলেন। আমাদের এই নতুন রিক্রুটেড সহকারী ব্যতীত, মানে যারা এই যে 20 সাল 22 সাল 23 সালে যারা রিসেন্ট 24-এ যোগদান করলো, এরা ব্যতীত বাংলাদেশের ম্যাক্সিমাম সহকারী শিক্ষকরাই সিলেকশন গ্রেড টাইম স্কেল পেয়ে এখন 16,000 টাকার বেশি করে পাচ্ছে। তাদের বেতন স্কেল কিন্তু 16,000 টাকার বেশি, ইভেন অনেকের 22,000 টাকা এবং অনেকের 26, 27, 28,000 টাকাও বেসিক আছে, 24-25,000 টাকা স্টিল বেসিক আছে। আমি কিন্তু ক্যান্ডিডলি বলছি, জেনে বুঝে বলছি, নতুন যারা রিক্রুটেড হয়, একটা জিনিস কিন্তু মনে রাখবেন, যে নতুন যারা রিক্রুটেড হয় তখন কিন্তু ওই নতুনরা একটু সুবিধা পায়, নতুনরা কিন্তু একটু ফ্যাসিলিটিস পায়। এইটাই কিন্তু স্বাভাবিক, কারণ ওর চাকরিটাও নতুন, ওই টাকাটাও ওর কাছে নতুন। ও কিন্তু পূর্বে যারা 3,000 টাকা বেতনের চাকরি করতো, এখন কিন্তু তারা ওই 20,000, 22,000, 25,000 টাকার বেসিকে আছে। আমার মনে আছে এর আগের দিন লিপি আপা বলছিল যে তার 16,25 টাকা বেসিক ছিল। তো 1600 বেসিক যার ছিল, তার এই মুহূর্তে বেসিক এসে গেছে 24, 25, 26,000 টাকা। আপনি খোঁজ নিয়ে দেখবেন। তো আপনি যাদেরকে 10ম গ্রেড দিতে চাচ্ছেন, একেবারে মুষ্টিমেয় কিছু লোক আছে যাদের হচ্ছে এই 16,000 টাকার নিচে, আর ম্যাক্সিমামই কিন্তু বেশি। আমার একজন সহকর্মী, আমি একটু সময় নিচ্ছি, এটা একদম লাস্ট আওয়ারে,
আমার একজন সহকর্মী ফেসবুকে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে যে তার যদি বেতন বৃদ্ধি পায় বা তাকে যদি দশম গ্রেড দেওয়া হয়, তার মাত্র 28 টাকা বৃদ্ধি পাবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমাদের কিছু সহকর্মী, আমার প্রিয় সহকারী শিক্ষকরা, যারা 14তম গ্রেড থেকে 13তম গ্রেডে গিয়েছিল এবং 13তম গ্রেডে যাওয়ার কারণে তারা আহ এই যে ডিপিএড স্কেল যে নিম্ন ধাপে হয়, সেই নিম্ন ধাপের থেকে উচ্চ ধাপে ফিক্সেশন করেছে। করতে গিয়ে দেখা গেছে আমাদের অনেক পুরাতন সহকারী শিক্ষকদের 20 টাকা, 50 টাকা, 70 টাকা, 100 টাকা এরকম ভাবে বৃদ্ধি হয়েছে। আপনি এটা জেনে নিবেন, এটা কিন্তু কোড আন কোড, এটা কিন্তু সত্য কথা বলছি। কারণ আমি গত 7-8 বছর ধরে আমি অফিসিয়াল কাজ, প্রচুর অফিসিয়াল কাজ করি, প্রচুর। তো সাংগঠনিক কাজ করি, অফিসিয়াল কাজ করি। এখন আমি বলছি যে আপনি 10 গ্রেডে 16,000-এর বেসিকে আনলে কিন্তু আপনার বেশি সংখ্যক টিচারদেরকে যে আপনার প্রচুর টাকা দিয়ে দিতে হবে, তা কিন্তু আপনার হবে না। আবার যদি আপনি প্রধান শিক্ষকদেরকে 22,000 টাকায় আনেন, তাহলে আপনার কিন্তু দেখেন, আমি কিন্তু আগেই বলেছি 32,000 প্রধান শিক্ষকের পদ কিন্তু খালি। সেখানে কিন্তু কাজ চালিয়ে নিচ্ছে সহকারী শিক্ষকরা। আবার যারা যারা এখন পর্যন্ত প্রধান শিক্ষক হিসাবে আছে, এবং আমি বলি যে আমি কিন্তু শেষ প্রধান শিক্ষক যে সরাসরি রিক্রুটেড, এর আগে রিক্রুটেড 13 সালে। তাহলে দেখবেন যারা 13 সালে বা 10 সালে বা 8 সালে বা পূর্বে থেকে যারা সহকারী শিক্ষক আছে, তারা কিন্তু আপনার অলরেডি 22,000 টাকার বেশি ড্র করে। আমাদের যারা সিনিয়র প্রধান শিক্ষকরা আছে, তারা কিন্তু 22,000 টাকার উপরেই ড্র করে। তাহলে আপনি তাকে 22,000 টাকার বেসিকটা দিবেন, হ্যাঁ আমার লাভ হবে, আমার এককালীন লাভ হবে, কারণ আমি তো নতুন রিক্রুটেড, আমার এককালীন একটা বৃদ্ধি হবে, আমার একটা আহ ভালো জাম্প করবে। কিন্তু ভাই আমরা কয়জন? আমরা 225 জন। 36 বিসিএস থেকে আছে মনে হয় 71-72 জন। আর এই যে 40 বিসিএস যাদেরকে দেওয়া হলো, এরা 208 জন। ভাই আমরা তো একেবারে ফেলে দেওয়া কেউ না, যে একেবারে ঠাস করে গুলি করলেন ফেলে দিলেন। হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন হয় যে দাপ্তরিক এবং প্রশাসনের আর যে 39টা মিনিস্ট্রি, এদেরকে কিভাবে আমরা এক অ্যালাইনমেন্টে আনবো? এখন দেখেন, এক অ্যালাইনমেন্টে আনতে গেলে আপনি তো রাষ্ট্রের শিক্ষা কাঠামো যদি ঠিক না করেন, আপনি যদি এইখানে সংস্কার না করেন, এইখানে যদি আপনি এমফাসাইজ না করেন, তাহলে তো আপনার গতিশীলতা আসবে না। একটা দেশের গতিশীলতা না আসলে কিন্তু আপনি সেই দেশের উন্নতির চরম লক্ষ্যে যেতে পারবেন না। আমি কিন্তু ডেভেলপমেন্ট স্টাডিজ এর ছাত্র, আমি বুঝে বলছি, একটা দেশের উন্নয়নের জন্য শিক্ষা হচ্ছে প্রথম প্রত্যয়, এইটাকেই মূল ফোকাস করতে হবে। এখন দেখেন 16 গ্রেড এবং আপনার 16,000-এর বেসিক এবং 22,000-এর বেসিক নিয়ে কিন্তু আমি আপনাকে মোক্ষম কথাটা বলেছি। এই ক্ষেত্রে এই জাম্পটা কিন্তু এমন কোনো কঠিন কিছু না যে রাষ্ট্রের এত হাজার কোটি টাকা বেতন দেওয়া লাগতো, এখন মনে হয় ডাবল হয়ে গেল। মেটারটা কিন্তু এইরকম না। মেটারটা হচ্ছে ডিগনিটি, মেটারটা হচ্ছে মান, মেটারটা হচ্ছে সম্মান। আমি যেন একটা মান, সম্মান, ভালোবাসা, ভালো লাগা নিয়ে কাজটা করতে পারি। আপনাদের যারা মনিটরিং অথরিটি আছে, তারা মনিটরিং করতে গিয়ে যদি দেখেন যে প্রধান শিক্ষক স্কুলে নাই, পান খাইতে বাইরে গেছে, অথবা চা খাইতে বাইরে গেছে, অথবা আমাদের সহকারী শিক্ষক একজন স্টুডেন্ট দিয়ে মাথা চুলকাচ্ছে, অথবা পা ইয়ে করে দিছে, ঘুমায় আছে, এরকম যদি দেখেন, তখন আপনি আমাকে পেনাল্টি সাইজ করেন। তখন প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমাকে বলেন যে আপনি তো চেন অফ কমান্ড ঠিক রাখতে পারছেন না। ভাই আমি শেষ কথা বলি, উইচেস নেভার ফিল দা ব্যাগ। শুকনো কথায় কোনোদিন চিড়ে ভেজে না, এইটা কিন্তু কথায় আছে। তো আপনি যদি শিক্ষকদেরকে দেখবেন, আপনি কিন্তু জাতিকে দেখার কারিগর পাবেন। ধন্যবাদ। স্যার স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষক মহোদয় লিখছেন যে শিক্ষক কান ৩য় শ্রেণী কর্মচারী, ক্যান ৮ম শ্রেণী পাস, ড্রাইভার ও 12তম গ্রেডে বেতন পায়। এছাড়া তিনি আরো লিখেছেন যে দেশে ৮ম শ্রেণী ড্রাইভার 12তম গ্রেডে বেতন পায়, সেই দেশের শিক্ষকদের জীবনমান উন্নয়নে ৩০০ টাকা বেড়ে 12তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দেন। এছাড়াও আরো আমাদের লিখেছেন যে মরিয়ম নূর লিখেছেন যে এই প্রথম দেখলাম কোন প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের নিয়ে যৌক্তিক আলোচনা করেন। জান্নাত
জান্নাতুল ফেরদৌস মৌ লিখেছেন স্যালুট পঙ্কজ রয় স্যার, অতল শ্রদ্ধা আপনার প্রতি, একজন প্রধান শিক্ষক হয়ে আমাদের সপক্ষে এত কিছু বললেন, এভাবেই সব প্রধান শিক্ষক মহোদয়গণ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন, এটাও কিন্তু তিনি লিখেছেন। এছাড়া তিনি আরেকজন লিখেছেন যে আমি আরেকটি মেসেজ দেখাতেই চাই যে জীবনমান উন্নয়নের জন্য 300 টাকা বৃদ্ধি খুবই হাস্যকর। স্যার এসব বিষয়ে যদি একটু বলতেন। ভাই আপনি কিন্তু মাঝামাঝি সময় কিন্তু আমি বলেছিলাম যে হু আর দ্য পলিসি মেকার, 300 টাকা বৃদ্ধি করে জীবন মান উন্নয়ন করতে চাচ্ছে, আমি সেই পলিসি মেকারকে দেখতে চাই। স্যার আরেকটু যুক্ত করে দিতে চাই, বদলি ও টিফিন ভাতা নিয়ে একটু বলার অনুরোধ করেছে আপনাকে আমাদের প্রদীপ রয় স্যার, যদি এটা একটু সংযুক্ত করে দিতেন, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। রাইট, আমি একটু সহজ করে বলি, আমাদের স্যাররা টিফিন ভাতা নিয়ে খুব কনসার্ন থাকেন। দেখেন, আপনি যখন 10ম গ্রেডের এক্সিকিউটিভ পদে যাবেন তখন আপনাকে টিফিন ভাতা নিয়ে হিসাব করতে হবে না, কারণ অন্যান্য অনেক বরাদ্দ, অনেক ভাতা, আপনি সেলফ ড্রয়িং অফিসার হবেন, আপনি এসজিও পাবেন, এফজিও সেলফ ড্রয়িং অফিসার। প্রধান শিক্ষকদের হাতে ডিজিও আসবে, ডিমান্ড এন্ড ডিসবার্সমেন্ট অফিসার। আপনারা চাকরি করার সাথে সাথে অফিসিয়াল এবং দাপ্তরিক বিষয়গুলো একটু জানবেন। এটা আমার ব্যক্তিগত অভিমত বলছে, আমার প্রিয় সহকর্মীদের জন্য। দেখবেন আপনাদের জন্য কাজ করতে খুব সহজ হবে। আপনি প্র্যাকটিক্যাল লিখবেন, ক্লাসে যাবেন, ক্লাস নিবেন, চলে আসবেন, এই করতেছি, স্মার্ট থাকবেন, একটু স্টাডি করবেন, একটু পড়াশোনা করবেন, তাহলে দেখবেন আপনাদের জন্য অনেক কিছু সহজ হবে। এবার আসি ড্রাইভার 12 গ্রেড, আমি কেন 13 গ্রেড? ড্রাইভার একটা টেকনিক্যাল পোস্ট, ড্রাইভার একটি টেকনিক্যাল পোস্ট, এই কারণে 8ম শ্রেণী পাস হইলেও সে 12তম গ্রেড ফোন করে। আমি কিন্তু কথাটা বলছি টেকনিক্যাল পোস্ট, আপনি কিন্তু সাধারণ পোস্টে চাকরি করেন স্যার। আপনি জানেন একজন সরকারি একটা জাহাজের নাবিকের বেতন গ্রেড কত? জানেন না, 3য় গ্রেডে বেতন পায়। এবং এই রিক্রুটমেন্টটার সময় পাবলিক সার্ভিস কমিশনে যখন দেওয়া হয়, সার্কুলার দেওয়া হয়, তখন বলা হয় যে তাদের জন্য বয়স শিথিলযোগ্য, তাদের 15 বছর হেভি যান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, তাদের সমুদ্র বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকতে হবে, অমুক অমুক সাবজেক্টে তার পড়াই লাগবে, নাবিক হিসাবে সে এতটা দিন তার সমুদ্রে থাকতে হবে। দেখবেন পাবলিক সার্ভিস কমিশনে এরকম সার্কুলার হয়, তারা পায় হচ্ছে 3rd গ্রেডে বেতন, 3rd গ্রেডে। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। আচ্ছা, এই জন্য বলছি যে তারা টেকনিক্যাল পোস্টে চাকরি করে দেখে তারা 12 গ্রেড ফোন করে। আর 300 টাকা বেতন আমি বললামই। আর বদলির ক্ষেত্রে যেটা বলছি, ভাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক উভয়ের বদলি হওয়ার কথা, এবং নিয়ম আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রধান শিক্ষকরা পদ খালি থাকা সাপেক্ষে বদলি করতে পারবে। কিন্তু এই 2024 সালে হতভাগা আমরা শিক্ষক জাতি, আমরা দেখলাম অন্ত উপজেলা, আন্ত উপজেলা এবং জেলার বদলি হওয়ার জেলার বদলি হওয়ার পর বিভাগ বদলি এবং সিটি কর্পোরেশন বদলি ছাড়া হলো না। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, শিক্ষকদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি আমার কর্মকর্তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের পলিসি মেকারদের কাছে প্রশ্ন রাখতে চাই। স্যার, আপনারা নীতিমালা তৈরি করে আপনারা সেই নীতিমালা কোন নীতিমালার ইয়েতে ভায়োলেট করেন? আপনি হট করে আপনি দিয়ে দিলেন যে উপজেলা, জেলার বদলি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে হবে, ঠিক তারপরে থেকে দেখছি যে বদলিগুলো ক্লোজ। আপনি সমন্বয় বদলি বন্ধ করে দিলেন। আপনি এই যে নতুন করে একটা বদলির ভিতরে কি জানি সিস্টেম চালু করছে যে 4 জন বা 5 জন না থাকলে ওই বদলিদার আদেশ হবে, সে বদলির স্থলে যাইতে পারবে না। ভাই, বদলি কি মানুষ আরাম করে চায়? বদলি কি আনন্দে চায়? আপনার হাজার হাজার পদ খালি রয়েছে, আপনি পদ হোল্ড করে রেখেছেন কি জন্য? যে ওই অঞ্চলের লোক কবে রিক্রুট পাবে, কবে আপনি তাকে দিবেন। হ্যাঁ ভাই, আমি চাকরিতে এসে দোষ করে ফেলছি যে আমি 42 কিলোমিটার দূরে গিয়ে চাকরি করব, আর যে এখনো চাকরিই পাইনি তার জন্য ঘরের কাছের পদটা খালি চলতি দায়িত্বের বা প্রধান শিক্ষক
আমার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চালাবেন। ভাই বদলিটা দেন না কেন? আমি কর্মকর্তাদেরকে বলছি বদলিটা তো অনলাইনে, আপনারা দিচ্ছেন না কেন? মানুষের এইসব ক্ষোভ, মানুষের এইসব দীর্ঘ নিঃশ্বাস, এগুলো কিন্তু আপনাদের উপর পড়বে টুডে অর টুমরো। আপনারা তো এই সংসার ভেঙে দিচ্ছেন, পরকিয়া আপনারা বাড়িয়ে তুলছেন, অবৈধ সম্পর্ক আপনারা বাড়িয়ে তুলছেন, মানুষের মনের মধ্যে দুঃখ, মানুষের মনের মধ্যে ক্ষোভ, মানুষের মনের মধ্যে কষ্ট, আপনি এই কষ্ট দিয়ে একটা মানসম্মত প্রাথমিক শিক্ষা করতে চান? আপনি ভুবন বুঝাচ্ছেন। মনে রাখবেন, যদি কেউ মনে করে যে ঘুম গুরুত্বপূর্ণ নয়, সে বোকার রাজ্যে বাস করছে। কেউ যদি মনে করে যে খাবার গুরুত্বপূর্ণ নয়, সে কিন্তু বোকার রাজ্যে বাস করছে। প্রিয় সহকর্মী বৃন্দ, একটা জিনিস মনে রাখবেন যে একটা রাত্র ঘুম না হইলে পরের দিন কেমন যায়, এক দুপুর না খেয়ে থাকলে কেমন লাগে বিকাল বেলাটায় টের পাওয়া যায়। আপনি আমার ব্রেনই তো কাজ করবে না, তা আপনি আমাকে মানসিক তৃপ্তি দিবেন না, আপনি আমাকে মানসিক শান্তি দিবেন না, অথচ আপনি চাচ্ছেন মানসম্মত প্রাথমিক শিক্ষা। 9 মণ ঘিও হবে না, রাধাও কিন্তু নাচবে না। তবে আমি শেষ কথা বলি, বর্তমানের যে দাবি, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড দাবি, সংস্কার করতে হলে তল থেকে সংস্কার করেন, একদম শেষ থেকে সংস্কার করেন। আদারওয়াইজ এই সংস্কার সংস্কার খেলা থেকে বেরিয়ে আসেন। না পারলে পথ ছেড়ে দেন, আমাদেরকে ডাকেন, পলিসি মেকিং আমরা করে দিব, আমরা করে দিব যে কিভাবে বদলি করবেন, কিভাবে নীতিমালা মানে তৈরি করবেন। ওই অধিদপ্তরে বসে সুটবুট পরে ওই এসি রুমের মধ্যে থেকে আমাদের কষ্টটা কিন্তু আপনি বুঝবেন না, আপনার বোঝার সেই ক্ষমতা হবেও না। বাহিরে আসেন। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সেই মেরুদণ্ড যারা সোজা রাখে তারা হচ্ছে আমাদের শিক্ষক। আর এই শিক্ষকদের যদি মানসম্মত ভাবে জীবনযাপন করার সুযোগ এবং কর্মক্ষেত্রে তাদের একটি মসৃণ পরিবেশ না দেয়া হয় তাহলে কিন্তু আসলে আমাদের এই জাতি গড়ার কাজটি কিন্তু ব্যাহত হবে। সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা নীতি নির্ধারণী মহলে আছেন এবং নীতি নির্ধারক নিশ্চয় জাতি গড়ার এই কারিগরদের বিষয়টি বিবেচনা করবেন। কারণ হচ্ছে যারা আপনার এই জাতিটাকে গড়বে সেই জাতি গড়ার কারিগরদের যদি আপনি পেটে ভাত দিতে না পারেন, তাদের দুঃখ নিবারণ না করতে পারেন, তাদের একটি মর্যাদাশীল জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে কিন্তু পঙ্কজ স্যার যেটি বললেন যে মানসম্মত প্রাথমিক শিক্ষা বা আমি যদি টোটাল শিক্ষাটাকে ধরি যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কিন্তু দুরূহ ব্যাপার। কারণ যিনি জাতি গড়বেন তার সম্মানের জায়গা থেকে তিনি যদি নিজেকে খাটো করে দেখেন বা ছোট করে ভাবেন, যেমন এখন প্রাথমিক শিক্ষকরা কিন্তু জোরে সোরেই বলছেন যে শিক্ষকরা কখনোই তৃতীয় শ্রেণীর কর্মচারী হতে পারে না। তাদের এই যে ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নিয়তই সেজন্য দাবির বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করছেন। নিশ্চয়ই সদস্য কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যারা ছিলেন আমাদের সাথে এই অনুষ্ঠানটি দেখলেন, আমাদের অতিথিদের আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে শুনলেন। কমেন্টসে আপনারা আপনাদের মতামত দিয়েছেন। সময় স্বল্পতার কারণে সেই সমস্ত কমেন্টস সবগুলো হয়তো পড়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। তবে আমি নিরেটভাবে বলতে পারি যে আমাদের অতিথিরা কিন্তু তাদের আলোচনার মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষকদের দুঃখ দুর্দশা তুলে ধরেছেন, বৈষম্য নিরসনের কথা বলেছেন। নিশ্চয় শিক্ষকদের এই সমস্ত আলোচনা এভাবে চলতে থাকবে এবং খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। এছাড়াও আমি বলতেই চাই যে আসলে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি হতে আমাদের সদস্য শিক্ষক মহোদয়গণ পিছিয়ে আসবেন বা সে ধরনের কর্মসূচি দিবেন না, সেই দাবিটিও আমি এই অনুষ্ঠানের মাধ্যমে রাখতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করবেন। আবারও দেখা হবে কখনো কোনো একদিন এই ধরনের একটি অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি আপনাকেও।